গল্পের শুরুতে আমরা জানতে পারি ইগনোরা মহাসাগরের মাঝখানে একটা বড় দ্বীপ আছে, নাম তার এন্টেলা। দেখতে ঠিক ক্রসের মতো। সবাই জানে ডিমন লর্ড ডিমন এরিয়ার খুব পাওয়ারফুল রুলার। ওর ইচ্ছা মানুষের ওপর রাজত্ব করা আর ডার্ক ক্রিয়েচারদের জন্য একটা পারফেক্ট স্বর্গ বানানো। ডিমন লর্ডের 4জন কমান্ডার আছে, অ্যাড্রামেলিক, লুসিফার, আলসিল আর মালাসালোটা। ও 4জন গ্রেট মার্শালকে 4টা মহাদেশে পাঠিয়ে দিল নিরীহ প্রাণীদের এলোমেলো মেরে ফেলার জন্য। ক্রাইসিসের সময় তো হিরো জন্মায়, তাই একটা পবিত্র তলোয়ারধারী হিরো উঠে দাঁড়ালো ওদের বিরুদ্ধে। তার গ্রুপটা মিলে অ্যাড্রামেলিক, মালাসালোটা আর লুসিফার এই 3টা আর্মিকে শেষ করে দিল। তারপর হিরো নিজের আর্মি নিয়ে ডিমন লর্ডের ক্যাসেলে হামলা করল। এখানে আলসিলকে একা লড়তে হলো হিরোর সব সহযোগী আর্মির সাথে। কেউ একজন আলসিলকে পাথর বানিয়ে দিল, কিন্তু ও পেট্রিফিকেশন থেকে ফ্রি হয়ে আবার ফুল পাওয়ার দিয়ে হামলা শুরু করল। তবে ক্লোক পরা লোকটারও তো কম শক্তি ছিল না, ও পাল্টা মার দিল। যেই ও একটু ডিফেন্স কমালো, ঠিক তখনই ডিমন লর্ড পিছন থেকে হামলা করে দিল। হিরো সেটা দেখে তাড়াতাড়ি কাছাকাছি লড়াইয়ে জড়িয়ে ফেলল ওকে। একই সময় হিরোর সাথীরা ডিমন লর্ডকে ইমমোবিলাইজ করে ফেলল, তাই সহজেই ওর একটা হর্ন নিয়ে নিতে পারল। এদিকে আলসিল আবার ফিরে এলো। ও একটা স্কিল ইউজ করে সবাইকে উড়িয়ে দিল। বলল যে হিউম্যান আর্মি ওদের সেনাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। ক্যাসেল ভেঙে পড়া এখন শুধু সময়ের ব্যাপার। তাই আলসিল তার আর্মিকে আবার ঠিকঠাক করার জন্য পিছু হটতে চাইল। হঠাৎ হিরো উড়ে গিয়ে ডিমন লর্ডকে স্ট্যাম্প করার জন্য ঝাঁপিয়ে পড়ল। তাই হিরো তাড়াতাড়ি আকাশে উড়ে গেল, ঘোষণা করে দিল যে ও আবার ফিরে আসবে এন্টেলায় রাজত্ব করতে। তারপর ও আর আলসিল দুজনেই একটা পোর্টালের মধ্যে ঢুকে গেল। এখন দুজনকেই নিয়ে যাওয়া হলো হিউম্যান ওয়ার্ল্ডে। আলসিল তো একদম হতভম্ব, দেখল ডিমন লর্ড পুরো একটা মানুষ হয়ে গেছে। হঠাৎ একটা গাড়ি যেতে দেখে ও ওটার উপর ঝাঁপাতে যাচ্ছিল, কিন্তু ডিমন তাকে ধরে রাখল। এদিকে 2 পুলিশ অফিসার এসে হাজির। ওদের দেখে মনে হচ্ছে ঘায়েল হয়েছে। আলসিল তো ওদের গালি দিতে শুরু করল, কিন্তু ওরা তো ওর ভাষা বুঝতেই পারল না। সাসাকি নামের একজন ওদের পুলিশ স্টেশনে নিয়ে যেতে চাইল। আলসিল পিছিয়ে গেল আর ওকে মারতে যাচ্ছিল, কিন্তু যুবকটা ডিমন লর্ড তো আর ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করতে পারছে না, তাই বাধ্য হয়ে গাড়িতে উঠে স্টেশনে গেল। পৌঁছে অফিসার ওকে খাবার দিল। ডিমন তাড়াতাড়ি তার ইভিল গেজ দিয়ে খাবারের সব উপাদান অ্যানালাইজ করে ফেলল। তারপর পুলিশ অফিসারকে হিপনোটাইজ করে এই জায়গাটা সম্পর্কে সব খবর বের করে নিল। কাজ শেষ করে আলসিলকে খুঁজতে গেল। তারপর তার অধীনস্থকে বলল, এটা পৃথিবী, এখানে ম্যাজিক্যাল পাওয়ার, মনস্টার বা ডিমন কিছুই নেই। তখন আলসিলের মাথায় ঢুকলো যে ওদের ম্যাজিক্যাল পাওয়ার প্রায় শেষ, ওরা ডিমনিক ফর্ম ধরে রাখতে পারছে না। ডিমন তো ভাবতেই পারেনি এমন ট্রান্সফর্ম হবে। ও অনুমান করল হয়তো মানুষই সব জীবনের মূল, নইলে এই ওয়ার্ল্ড আর পোর্টালের মাঝের প্রভাবের কারণে এমন হচ্ছে। তবু ডিমন চেষ্টা করল কিছু ম্যাজিক্যাল পাওয়ার ধরে রাখতে, কিন্তু ওটা শেষ হয়ে যাচ্ছিল, থামানো মুশকিল। আলসিলের তো একদম কোনো ম্যাজিকই বাকি নেই, তাই ডিমন ভাবল ওদের ম্যাজিক্যাল এনার্জি ফিরিয়ে আনার কোনো উপায় খুঁজতে হবে। ততক্ষণ এখানেই থাকতে হবে। প্রথমে ওরা গেল ফেক রেজিস্ট্রেশন আর রেসিডেন্সি কার্ড বানানোর জন্য কমিটির কাছে। তারপর ডিমন চুরি করা টাকা দিয়ে একটা সিল বানালো ব্যাংক কার্ডের জন্য। শেষে ওরা থাকার জায়গা খুঁজতে একটা রিয়েল এস্টেট এজেন্সিতে গেল। ব্রোকার ওদের একটা বাড়ি দেখাতে নিয়ে গেল। পৌঁছে ল্যান্ডলর্ডের সাথে দেখা হলো। তার নাম মি। ওর পাওয়ার ছিল ডিলিউশন। সেই সন্ধ্যায় হঠাৎ ডিমন অজ্ঞান হয়ে গেল। ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কারণ এক্সহস্টন। মানুষের শরীর তো খাবার আর পানির দরকার হয়, কিন্তু রোমান ফ্লুইড ট্রিটমেন্টের খরচ 1 মাসের ভাড়ার সমান। তখন ডিমন বুঝল বাঁচতে গেলে টাকা লাগবে। হাসপাতাল থেকে বাড়ি ফিরে ওরা তাড়াতাড়ি জবের জন্য বায়োডেটা লিখে ফেলল। কিছুদিন পর ডিমন যখন বেশি খরচ করতে লাগলো, তখন আলসিল বলল, ভাই খরচে একটু বাজেট কর। কিন্তু ডিমনের মনে হলো ফ্রিজ, ওয়াশিং মেশিন আর বাইক কেনা খুব দরকার। আলসিল বলল ইনস্টলমেন্টে পে করি। ডিমনের তো সেটা একদম পছন্দ হলো না। ও যায় জেনারেলি খরচ করতে, ফলে খাবার কেনার টাকাই শেষ হয়ে গেল। ডিমন বলল, আমার কাছে এখনও একটু ক্যাশ আছে, পার্ট টাইম জব থেকে মিল ম্যানেজ করে নেব। কিন্তু আলসিল বলল, প্রতিদিন হ্যামবার্গার আর ফ্রাই খেয়ে কি হবে? এভাবে চললে ডেমনিক ওয়ার্ল্ডে ফেরার আগেই মরে যাব আমরা। ডিমন তো তার সাবঅর্ডিনেটর কমপ্লেন শুনতে চায় না, তাই তাড়াতাড়ি বাইকটা নিয়ে ওয়ার্কে চলে গেল। রেড লাইটে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলো অ্যামেলিয়া বৃষ্টিতে ভিজে একাকার। তাই ওয়ার্কে যাওয়ার আগে ওকে একটা ছাতা দিয়ে দিল, কারণ এটা তো খুব ইম্পর্টেন্ট ক্যাম্পেইন উইক চলছে। তাই ডিমন পুরা ডিটারমাইন্ড হয়ে গেল আলু বেচার রেকর্ড বানাবে। বেচার সময় সবসময় কাস্টমারদের আরও বেশি কিনতে উৎসাহ দিত, কারণ ওর মনে হতো ছোট ছোট চেষ্টা দিয়ে টাকা জমানোই তো দরকার ডিমন কিং হিসেবে নিজের পজিশন ফিরিয়ে আনার জন্য। ও যুবকটা কাস্টমারদের বাচ্চাদের জন্য বেবি ফুড গরম করে দিতেও খুব খেয়াল রাখত। ডিমন তো পুরা প্রফেশনাল ভাবে কাজ করত, তাই সিংহ ওর ওপর খুব অ্যাডমায়ার করত। সিংহ বলল, যখন কেউ ফ্রি থাকে তখন অ্যাক্টিভলি কাস্টমারদের সার্ভিস করা উচিত, এতে লং টার্মে অনেক লাভ হবে। এই সময় আলসিল একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল, কারণ আগে তো ও আর ডিমন লর্ড দুজন
দুজনেই বেকার ছিল। ডিমন বুঝল যে ওদের মেইন গোল তো এন্টেলায় ফিরে যাওয়া, তাই বলল আমি টাকা কামানোর জন্য কাজে যাব আর ম্যাজিক্যাল পাওয়ার রিস্টোর করার কোনো উপায় খুঁজব যাতে এই ওয়ার্ল্ডে রুল করতে পারি। কিন্তু ডিমন লর্ড তো নিজেকে ক্যাপিটালিজমের হাতে বেছে দিয়েছে। এটা দেখে আলসিল খুব ডিসঅ্যাপয়েন্টেড, আর যুবকটা আরও হেল্পলেস হয়ে গেল যখন ম্যাজিক্যাল পাওয়ার নিয়ে কোনো খবরই পেল না। এদিকে শিহো খুব টেনশনে ছিল, কারণ 1 মাসে 6 বার আলু মেঝেতে ফেলে দিয়েছে। হঠাৎ কিসাকি এসে বলল ক্যাম্পেইনে ফার্স্ট প্লেস পেতে হলে পুরা ক্যাপাসিটি গিয়ে কাজ করতে হবে। শিহো, আলু হ্যান্ডেল করার সময় খুব কেয়ারফুলি করিস। কিছুক্ষণ পর অনেক কাস্টমার এসে হাজির। ডিমন তাই শিহোকে বলল হাসি দিয়ে কাস্টমারদের স্বাগত জানা। ও আলুতে চিজ দিতে যাচ্ছিল, হঠাৎ খেয়াল হলো আলু তো ফ্রাই হয়নি, মেশিনটা খারাপ হয়ে গেছে। যুবকটা ভাবতে লাগলো মেশিন ঠিক করতে আর ফার্স্ট প্লেস জিততে ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করবে কিনা। কিন্তু তখনই মনে পড়ল আলসিল তো বলেছিল শুধু ক্রিটিক্যাল সিচুয়েশনে ইউজ করবি। ও একদম কনফিউজড। ঠিক তখনই কিসাকি হঠাৎ এসে ওকে কথা বলার জন্য ডাকলো। এতে ওর মনে হলো আরে বাবা, আমার ম্যাজিক্যাল পাওয়ারটা কি ডিটেক্ট হয়ে গেল নাকি। কিন্তু আসলে ও ঘোষণা করল যে এ র্যাঙ্ক এমপ্লয়ি হিসেবে প্রমোশন পেয়েছে। সেই সন্ধ্যায় যুবকটা খুব খুশি হয়ে বাড়ির দিকে দৌড়ালো। রেড লাইটে দাঁড়াতেই আবার এমির সাথে দেখা। এমি জানতো যে ডিমন ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করেছে, তাই জিজ্ঞেস করল তুই দোকানে কেন কাজ করছিস। এটা শুনে ডিমনের মাথায় ঘণ্টা বাজল। এ তো ওদের পাস্ট লাইফের হিরো। যখন ডিমন লর্ড আর আলসিল পোর্টাল দিয়ে পালিয়ে গিয়েছিল তখন হিরো ওদের পিছু নিয়েছিল আর পুরা এলিমিনেট করে দিয়েছিল। এখন ডিমন লর্ড এমিকে দেখে একদম শকড। বলল তুই তো আমাকে ডিস্ট্রয় করতে এসেছিস। যুবকটা কথা বলতে চাইছিল, কিন্তু এমি তাড়াতাড়ি ওকে থ্রেটেন করার জন্য নাইফ বের করে ফেলল। টেনশনের মুহূর্তে ডিমন হঠাৎ নাইফটা দেখে কমেন্ট করতে লাগল, এটা তো মাত্র 100 ইয়েনের, তোর হোলি সোর্টটা কই, দেখতেই পাচ্ছি না যে। তাই ও ভাবল এমি নিশ্চয়ই হোলি ম্যাজিক হারিয়ে ফেলেছে। এমিও ভাবল ডিমনও একই অবস্থায়, কারণ ওর ম্যাজিক্যাল পাওয়ারও খুব দুর্বল লাগছে। এই কথা বলেই এমি তাড়াতাড়ি ওর দিকে চার্জ করে দিল। এদিকে আলসিল একদম চমকে গেল। ফ্লোয়িং ওয়াটার পট বন্ধ করতে গিয়ে ভাবল আরে বাবা, ডিমন কিং এখনও বাড়ি ফিরল না কেন। শেষে এমি আর ডিমনকে রাস্তায় ফাইট করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলো। পুলিশ অফিসার বলল তোমার বয়ফ্রেন্ডের ওপর নাইফ দিয়ে অ্যাট্যাক করতে পারো না। এমি তো রেগে আগুন। বলল আমি তো এটাকে ডিনাই করছি। কিন্তু অফিসার ওর কথা বিশ্বাস করল না। বলল স্টে কাম রাখো, মামলাটা রিজলভ করে নাও। যাওয়ার সময় এমি বলল এবার তোকে ছেড়ে দিলাম, কিন্তু পরের বার একদম ছাড়ব না। ডিমনের বিশ্বাস হচ্ছিল না যে হিরো এমন কথা বলবে। তারপরও সেই ছাতাটা ফিরিয়ে চাইল, যেটা এমি সকালে ধার নিয়েছিল। এমি বলল আমি তো সেটা ফেলে দিয়েছি, আর রাতে হাঁটার সময় কেয়ারফুল থাকিস। এই ওয়ার্ল্ডে এমির কাজ ছিল কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। জিকা এমিকে এমজি ডোনো রেস্তোরাঁয় খাওয়ার জন্য ইনভাইট করল, কিন্তু এমি মানা করে দিল, কারণ ওখানে তো ডিমন কাজ করে। কাজ শেষ করে এমি কিছু জিনিস কিনতে দোকানে গেল। সন্ধ্যায় একা একা খেয়ে টিভি দেখতে দেখতে কেমন অস্বস্তি লাগতে লাগল। মনে মনে ডিমনের সাথে ঝগড়া শুরু করে দিল। এদিকে ডিমন রাজা আর আলসিল খাচ্ছিল। হঠাৎ দরজার বেল বাজল। আলসিল তো একদম ভয়ে কাঁপতে লাগল। দরজা বন্ধ করে দিল যখন বুঝল এটা হিরো। ডিমন বলল আরে কালই তো দেখা হয়েছে, চিন্তা করিস না, এমি তো আর পবিত্র জাদু ইউজ করতে পারে না। তারপর ডিমন এমিকে ভিতরে আসতে দিল। এমি ঢুকেই শুরু করল কমপ্লেন, এই জায়গা তো চুয়ের গর্তের মতো ছোট আর দুর্গন্ধ ছাড়ছে। ডিমন বলল আমি থাকার চেয়ে অ্যাক্টিভিটিতে ফোকাস করি। এমি তাদের সাধারণ খাবার দেখে ঠোঁট বাঁকাল। ডিমন তখন বলল যখন আমার অধীনস্থ রান্না করত তখন কেউ ফার্স্ট প্লেসে সাহস করত না। এমি বলল প্রধানমন্ত্রীকে আমার সাথে এখানে আসতে দেওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্য পোর্টালটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল, তাই শুধু আমিই উড়ে আসতে সক্ষম হয়েছি। ডিমন বলল আলসিল এখানে থেকে জাপান জয় করার প্ল্যান করবে। এমি হাসতে হাসতে বলল শুধু শেখি বাগানোর জন্য ভালো হয়ে যাচ্ছিস। ডিমন বলল আমি ধীরে ধীরে রেগুলার এমপ্লয়ি হওয়ার চেষ্টা করছি, তারপর অনেক লোককে হায়ার করব, ওয়েলথ আর স্ট্যাটাস জমাবো, তারপর আবার এন্টেলায় হামলা করব। যুবকটা এমির উপহাস করল যে ও তার গ্রেট ডিজায়ার বুঝতেই পারেনি। এমি বলল যে শক্তি এখনও আমার কাছে আছে তা দিয়েও তোকে নষ্ট করতে পারি, কিন্তু যতক্ষণ না ফেরার রাস্তা খুঁজে পাই ততক্ষণ তোর প্রাণ বাঁচিয়ে রাখবো। যাওয়ার সময় ও মেইন ক্যারেক্টারের নাম নিয়েও মজা করল। পরের দিন জিকা আবার এমিকে খাওয়ার জন্য ইনভাইট করল, কিন্তু এমি আবার মানা করে দিল। তাই তার ফ্রেন্ড ভাবল আরে এমির তো আগে থেকেই কোনো বয়ফ্রেন্ড আছে মনে হয়। কাজ শেষ করে এমি ডিমনের দাড়িতে গেল ওর উপর নজর রাখতে, কিন্তু গিয়ে অবাক, ওরা তো শুধু সুপারমার্কেটে জিনিস কিনতে গেছে। জিকা আবার এমিকে খাওয়ার জন্য ইনভাইট করল, এমি আবারও মানা করে দিল। সেই সন্ধ্যায় এমি ডিমনের পিছু নিল। পিছু পিছু যেতে যেতে হট ওয়াটার স্প্রিংয়ে পৌঁছে গেল। জিকা আবারও খাওয়ার ডাক দিল। এমির উত্তর একই, না। এমি তখন মেইন ক্যারেক্টারের বাড়ির ঝোপের মধ্যে লুকিয়ে কথা শোনার চেষ্টা করতে লাগলো, কিন্তু দুই যুবক তো শুধু আজে বাজে বকবক করছে। তাই এমি ভাবল আর থাকি কেন, চলে যাই। আলসিল বলল ডিমন শশা খাওয়ার সাথে মধু না দিয়ে তরমুজ খানা কেন। ডিমন তাড়াতাড়ি টপিক চেঞ্জ করে বলল আরে কাল তো ভূমিকম্প হয়েছে। এমির কাজ শেষ হলে ও ডিমনের পার্ট টাইম জবের জায়গায় গেল পরের দিন চৌরাস্তায় দেখা করার টাইম ফিক্স করতে, কিন্তু ডিমন তো এমিকে চিনতেই পারল না ভান করে। তাড়াতাড়ি একটা কেক দিয়ে চলে গেল। শিহো ভাবল এই মেয়েটা নিশ্চয়ই ডিমনের ফ্রেন্ড, তাই
তাই ওর খুব জেলাস লাগতে লাগলো। শিহো যাওয়ার আগে কালকের ভূমিকম্পের কথা বলল। ডিমন বলল, আমার রুমমেট তো জানেই না কিছু হয়েছে, তবে বলছে ভূমিকম্পের জন্য বই আর সিডি মেঝেতে পড়ে গেছে। ডিমন একদম সারপ্রাইজড, কারণ কালকের ভূমিকম্প তো খুব জোরে ছিল না। হঠাৎ চেঁচিয়ে জিজ্ঞেস করলো, তোর রুমমেট কি তোর গার্লফ্রেন্ড? ডিমন বলল, না না, ও তো আমার ছোট ভাই। এটা শুনে শিহোর মনে একটু শান্তি এলো। পরে ডিমন যখন এমির কাছে এলো, এমি তাড়াতাড়ি জিজ্ঞেস করল, তুই কি সত্যি সত্যি এখানে চিরকাল থাকতে চাস? কারণ গত কয়েকদিনে এমি দেখেছে ডিমন কোনো খারাপ কাজ করেনি, খুব সিম্পল ভাবে থাকে। দোকানের মালিকও ওর ব্যবহারে খুব খুশি। এমি আগে ডিমনের কথাগুলো ইগনোর করেছিল, কিন্তু এখন ভাবছে যদি এই যুবক এখানেই থেকে যায় তাহলে তো ওকে শেষ করতে বেশি চেষ্টা করতে হবে না। তবু ক্লেভার মুখ করে বলল, তুই তো এখনো এন্টেলা জয় করতে ফিরে যাবি। ঠিক তখনই হঠাৎ সাইকেলের টায়ার পাংচার হয়ে গেল। যুবককে কাঁদাতে কাঁদাতে এমি বলল, এটা ঠিক করা যাবে। এটা শুনে ডিমন খুব খুশি হয়ে গেল, কিন্তু হঠাৎ গুলি ওদের দিকে আসতে লাগলো। ডিমন তাড়াতাড়ি এমিকে মাটিতে ঠেলে দিল। এমি তো ওকে ছুতো দিল না। ডিমন বলল, এখন ঝগড়া করার সময় না ভাই। যখন এমির পালা এলো ডিমনকে গুলি থেকে বাঁচাতে, তখনও তাড়াতাড়ি বলল, আমার উপর থেকে সরে যা। ডিমন ভাবল, স্টেশনে তো এখনো অনেক লোক আছে, তাই দুজনে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। ডিমন বুঝল যে ওগুলো ম্যাজিক্যাল পেল ছিল, তাই ও অনুমান করল যে লোকটা গুলি করছে তার খুব পাওয়ারফুল স্ট্রেংথ আছে, আরও ভালো করেই জানে আমরাকে আর এমিকে। ডিমন বলল, এই লোকটা তো একদম খারাপ টাইমিং বেছে নিয়েছে। তাই ওরা খুব ঝামেলায় পড়ে গেল। যুবক তো রাত দেরি করে কাজ শেষ করে, আর দুপুরে এমি কাজে ব্যস্ত থাকে। ডিমন আর সাইকেল চালাতে চাইল না, হেঁটেই বাড়ি চলে গেল। কিছুক্ষণ পর আবার এমির সাথে দেখা। ডিমন ভাবল নিশ্চয়ই চুরি করতে এসেছে, কিন্তু এমি বলল, আমার ওয়ালেট হারিয়ে গেছে, রাতটা এখানে থাকতে চাই। আলসিল তো এমিকে দেখেই রেগে গেল। মনস্টার কিংকে দোষ দিয়ে বলল, তুই সারা রাত হিরোর সাথে থাকা সাহস করলি? ডিমন বোঝালো, আমাদের ওপর ম্যাজিক্যাল পিল দিয়ে হামলা হয়েছে, পালাতে গিয়ে এমি ওয়ালেট হারিয়েছে। ও তো এখান থেকে অনেক দূরে থাকে, তাই রাতটা এখানে থাকতে দিতে হয়েছে। আলসিল নিজেকে সুপিরিয়ার বলে দাবি করল, আমি তো ঘরের মালিক। তারপর ডিমন এমিকে কাভার করার জন্য একটা কম্বল ছুড়ে দিল, আর জেনারাসলি বলল, কাল সকালে ট্রেন ধরে বাড়ি যাস, এই নে 1000 ইয়েন। আলসিল বলল, এটা তো আমাদের কমে যাওয়া বাজেট থেকে অনেক বড় টাকা। এমি প্রমিস করল, কাল সকাল সকাল চলে যাব। মাঝরাতে ডিমনের কাছে শিহর থেকে মেসেজ এলো, ভূমিকম্প আবার আসবে। ডিমন তো বুঝতেই পারল না কি করবে। সকালে দুই যুবক যখন ঘুম থেকে উঠল, তখন দেখল এমি একটা লাঞ্চ বক্স বানিয়ে রেখে গেছে। খাওয়ার সময় হঠাৎ আলসিলের চোখে মেঝেতে চাবি পড়ে থাকতে দেখল। ডিমন তাই ভাবল, নিশ্চয়ই এমি দরজা খুলে বাইরে যাওয়ার জন্য এটা ইউজ করেছে, তাই দরজা বন্ধ করে চাবিটা এখানেই ফেলে দিল। আলসিল তো ওর এই সিচুয়েশন হ্যান্ডেল করার স্টাইল দেখে খুব প্রশংসা করল। বলল, আমি হলে তো চাবিটা বাড়িতে নিয়ে যেতাম। গোসল করতে গিয়ে এমির মনে পড়ল গত রাতের ঘটনা। একদম লজ্জায় মরে যাচ্ছিল। তারপর টিভিতে শুটিংয়ের খবর দেখল ডিমনও সেখানে ছিল, কিন্তু ওর কোনো পরোয়া হল না। এদিকে শিহরের মনে পড়ল, কাল রাতে তো ডিমনকে ভূমিকম্পের মেসেজ পাঠিয়েছিল। ওটাই ডিমনের সাথে এটা নিয়ে কথা বলতে চাইল। মাকে বলল, আজ দুপুরে কাজ থেকে লিভ নেব। মা তো বলল, সাবধানে থাকিস বাবু, এখন তো সবকিছু একদম এলোমেলো হয়ে গেছে। আজ জিকা আবার এমিকে দুপুরের খাবারের জন্য ইনভাইট করল, কিন্তু এমি মানা করে দিল। কারণ ওর ওয়ালেট তো হারিয়ে গেছে, তার উপর দুপুরে ব্যাংকে কিছু প্রসিডিওর করতে যেতে হবে। হঠাৎ কেউ একজন এমিকে ফোন করল, বলল, আমি হিরো আর ডেভিল কিং এর ব্যাপারে সব জানি, ওদের ডিস্ট্রয় করার প্ল্যানও আছে। লোকটা অবাক হয়ে বলল, দুজনেই তো একই পক্ষে। এমি বলল, এটা নিড বেস্ট কারণ। ডেভিল কিং আর আমার এই দ্বিতীয় দুনিয়ায় আসা, এটা তো অ্যান্টেলার ইচ্ছা ছিল। এটা শুনে এমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, কিন্তু কাজে মন দিয়ে রাখার চেষ্টা করল। বুঝলো যে লোকটা একটা ডিমন। এমির তো জানা ছিল না লোকটাকে, কারণ আলসিল ছাড়া তো আর 4 জন জেনারেল নেই। এমি ভাবল, নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বী ওকে শেক করার জন্য অ্যান্টেলার নামটা বলেছে, তবে সাইকোলজিক্যালি ম্যানুপুলেট করতে পারেনি, তাই ফোনটা কেটে দিল। এমি যেই খেটে যাচ্ছিল ঠিক তখনই পুলিশ স্টেশন থেকে ফোন এলো। পৌঁছে তো একদম রাগে ফোঁসছে। ডিমান তো পুলিশ অফিসারদের খুব প্রশংসা করছে, আরে ভাই এরা তো পুরা ভিআইপি, আমার ওয়্যারহাউসটা খুঁজে বের করেছে। এমি নিচে নামতেই দুই যুবককে তাড়াতাড়ি ধমক দিল, আমাকে বাঁচাতে এখানে ডেকে আনার সাহস কি করে হলো তোদের? ডিমান তো ল্যান্ডলেডিকে ঝামেলায় ফেলতে চায় না, আর কাকতালীয়ভাবে এমি তো কাল ওর বাড়িতেই ছিল, তাই ফেভার শোধ করতে হলো। আলসিল বলল, এমি তো একদম হিরোর মতো ব্যবহার করেনি। তাই এমি আলসিলকে ধমক দিল, তুই তো কোনো প্ল্যানিং ছাড়াই জিনিস কিনিস, আর ডেভিল কিনিস স্ট্র্যাটেজিক জেনারেল হওয়ার যোগ্যই না। যুবকটা এসব শুনে খুব স্যাড হয়ে গেল। বাইরে বেরিয়ে এমি বলল, আমাদের একটা মিস্টিরিয়াস লোক টার্গেট করছে। তারপর ডিমানকে ওয়ার্নিং দিল, আমি তোকে ডিস্ট্রয় করার আগে মরে যাস না যেন। এই কথা বলে চলে গেল, কারণ ওকে তো শিহর সাথে দেখা করতেও যেতে হবে। মেয়েটা বাড়ি ফিরে একটা সুন্দর ড্রেস পরে সেই ছেলের সাথে দেখা করতে গেল, যাকে ও খুব পছন্দ করে। আলসিল দেখল যে এখনও মিলনের সময় হয়নি, তাই ডেভিল কিংকে শপিংয়ে নিয়ে গেল। অনেক আউটফিট ট্রাই করার পর আলসিল শেষে ডিমনের জন্য একটা পারফেক্ট ড্রেস বেছে নিল। যুবকটা বলল,
আমি তো ইম্পর্ট্যান্ট অকেশনের জন্য একটা ব্ল্যাক প্যান্ট রেখেছি। ডিমান বলল, আরে আমরা তো শুধু চা আর কথা বলতে যাচ্ছি। কিন্তু আলসিল জানে মেয়েরা ফ্রেন্ডের সাথে ইম্পর্ট্যান্ট কথা বলে না। যদি সিহ ডিমানকে কিছু বলে তাহলে বোঝা যাবে যে ওর মনে ডিমানের জন্য ফিলিংস আছে। তাই আলসিল চায় না ডিমান ডেটে গিয়েও কাপড় পরে যাক। দুপুরে সিহ ডিমানের সাথে দেখা করতে এলো। ওর চুল কাটা দেখে কমপ্লিমেন্ট দিল আর সারপ্রাইজড হয়ে গেল, কারণ ডিমান তো তার নর্মাল কাপড় পরেনি। তাই মনে মনে ভাবল, আজ তো একদম হ্যান্ডসাম লাগছে। ডিমান বলল, আমার ভাই তো আমাকে ডেটে এমন কাপড় না পরতে দেয় না। সিহ যেই ডেট কথাটা শুনল একদম খুশিতে লাফিয়ে উঠল। বলল, চল কোনো ক্যাফেতে যাই, আমি তোকে ট্রিট দিব। কিন্তু ডিমন বলল, আরে না না, আমার কাছে এখনো তোকে ট্রিট দেওয়ার মতো টাকা আছে। সিহ তো হাত ধরতে চাইল। ডিমন রাজি হয়ে গেল, কারণ এভাবে তো একে অপরকে হারাবে না। এদিকে এমি হাঁটছিল, হঠাৎ দেখল আলসিল সন্দেহজনকভাবে কাজ করছে, আর ডিমন রাজাকে একটা মেয়ের সাথে হাসি মুখে দেখল। তাই আলসিলফি ধরে বলল, পুরা কাহিনী বল, কি হচ্ছে। সব শুনে এমি খুব কৌতূহলী হয়ে গেল। ওরা কেন ডেট করতে গেল? আলসিল বলল, সিহ তো ডিমনের প্রেমে পড়ে গেছে। এমি তো একদম সারপ্রাইজড, ভাবল এই র্যান্ডাম ডিমন রাজাকে কেন পছন্দ করল। তারপর সিহর আত্মাটা দেখল খুব বড় আর গোলগাল। এতে এমি নিজেকে একটু কনসিয়াস ফিল করতে লাগলো। বলল, লড়াইয়ের সময় তো আমার মতো ফ্ল্যাট স্ক্রিনকে নাড়ানো সহজ হবে। আলসিল তো বুঝতেই পারল না, ভাবল এ তো ড্রাগস খেয়েছে মনে হয়। এমি তো সিহর ভূমিকম্পের ব্যাপারে কৌতূহলী, তাই সেখানে লুকিয়ে লুকিয়ে কান পাততে গেল। এদিকে সিহ ডিমনকে বলছিল, দোকানে কাজ শুরু করার পর থেকে আমার কানে প্রায় ঝিঁঝি শব্দ হয়। প্রথমে ভেবেছিলাম কাজের অভ্যাস নেই বলে, কিন্তু রাতে শুনলাম কেউ একজন বলছে দ্বিতীয় দুনিয়ায় একটা ঘটনা ঘটেছে, শিগগিরই একটা বড় বিস্ফোরণ হবে। লোকটা খুব অদ্ভুত ভাষায় কথা বলছিল, কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম। যখনই কোনো প্রাকৃতিক ঘটনা হয় সিহ সবসময় ভূমিকম্পের কথা ভাবে। ডিমন তখন বুঝল এটা আলাদা আলাদা দুনিয়ার লোকদের মধ্যে চেতনা আর দৃষ্টিভঙ্গি এক্সচেঞ্জ করার একটা টেকনিক। এটা করতে হলে টার্গেটকে খুঁজে বের করার টেকনোলজি লাগবে। যখন সোনার ফায়ার করা হয় তখন একটা ম্যাজিক্যাল বিস্ফোরণ হয় আর অনেক রকম ঘটনা দেখা যায়। এই ব্যাপারটা ভূমিকম্পে পরিণত হতে পারত, আর চারপাশের বিস্ফোরণগুলো প্রমাণ করে দিল যে সোনারটা ডিমন আর এমিকে টার্গেট করছে। যখন ও এমি আর আলসিলকে আসতে দেখল তখন ইচ্ছে করে চিৎকার করে বলতে লাগলো, সিহর কানে তো আর রিঙ্গিং হয় না, সব ঠিক হয়ে গেছে। আর সিহকে বলল, বিস্ফোরণের দিকে খেয়াল রাখিস। এতে সিহ একদম কনফিডেন্ট হয়ে গেল। ডিমনও নিজের ওপর গর্ব করতে লাগলো, কারণ ও এমিকে বোঝাতে পেরেছে যে ও একটা রিলায়েবল সিনিয়র, কোনো ইনোসেন্ট মেয়েকে ফাঁসানোর চেষ্টা করা প্লে বয় না। সিহ যেই কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই এমি হঠাৎ হাজির। সিহকে বলল, ডিমনের ওপর ভরসা করিস না, ও তো একটা ধূর্ত শিয়াল। সিহ তো রেগে গিয়ে বলল, তোর টক্সিক জিপটা বন্ধ কর, তুই কে রে? এমি বলল, আমি তো মেইন ক্যারেক্টারের এনিমি। যুবকটা দুজনকে বলল, আরে ঝগড়া করিস না, কিন্তু দুজনেই ওর কথা একদম শুনল না। সিহ ভাবল নিশ্চয়ই এটা শয়তানের আগের প্রেমিকা। এতেও এত রাগলো যে কথাই বলতে পারল না। তারপর সিহ বলল, তোর কোনো অধিকার নেই আমাকে শয়তানের কাছে যেতে বাধা দেওয়ার। এমি যতই না বলুক সিহ তো বিশ্বাস করল না। তাই দুজনেই ঝগড়া শুরু করলো, কেউই পিছু হটতে রাজি না। হঠাৎ আবার ভূমিকম্প, ফার্নিচার পড়ে গেল, ঘর ধসে পড়ল। সিহ যখন জ্ঞান ফিরল তখন এমি বলল, আমরা এখানে চাপা পড়ে গেছি, শয়তানের গ্রুপ থেকে আলাদা হয়ে গেছি। ও বিশ্বাস করল যে যুবকটা এখনো বেঁচে আছে। তারপর সিহর কাছে শান্তি চাইল, বলল, আমার তো শয়তানের সাথে কোনো সম্পর্ক নেই। বড় বোনও জানত যে সিহ ওকে পছন্দ করে, তাই সিহ খুব লজ্জা পেয়ে গেল। সিহ জানতে চাইল, তুই শয়তান সম্পর্কে কি ভাবিস? তোরা তো বেশ ক্লোজ লাগছিস। যদিও ও যুবকটাকে ঘৃণা করে, আর এমিকে ওয়ার্নিং দিল যে শয়তানের ওপর হামলা করলে খুব কষ্ট পাবে। এই কথা বলে সিহকে ঘুম পাড়িয়ে দিল। তারপর শয়তানকে বাইরে ডাকল। এই সময় যুবকটা আবার তার ডিমন লর্ড ফর্মে ফিরে এলো, লম্বা 6 প্যাক অ্যাবসওয়ালা। এটা দেখে এমি হোলি সোর্ড বানানোর জন্য শিগগিরই পবিত্র জাদু জড়ো করতে চাইল। হঠাৎ করে ডিমন এমিকে বলল, চিহুকে বাঁচা, যাতে সবাইকে এখান থেকে পালাতে সাহায্য করতে পারি। এটা শুনে এমি তো একদম অবাক, ভাবল, আরে বাবা, এই গ্রেট ডিমন লর্ডটা মানুষদের বাঁচাতে যাচ্ছে। কিছুক্ষণ পর পুলিশ আর রেস্কিউ টিম এসে হাজির। ওরা তো পুরা শকড, কেউ একটু আহত হয়নি। এমির মনে পড়ল ছোটবেলার কথা, তখনও বাবার জন্য খাবার নিয়ে যেত। একটা চাচা এসে খাবারের খুব প্রশংসা করত, তাই ও চাচাকে একটু খাবার দিয়ে দিত। চাচা বলল, পূর্ব মহাদেশ তো ডিমন লর্ড উপড়ে ফেলেছে, পশ্চিমও এখন বিপদে। কিন্তু জ্যাক বলল, ওই জায়গা তো গ্রেট ডিভাইন আর প্রিন্স দিয়ে প্রোটেক্টেড, চিন্তা করার কিছু নেই। তবু চাচার মনে বিশ্বাস ছিল না, বলল, লুসিফারকে তো হারানো যাবে না। এমি খুব টেনশনে পড়ে গেল, তাই বলল, পুরোহিতদের প্রার্থনা আমাদের রক্ষা করবে। আর চাচাকে জোর করে বলল, বাবা তো সবসময় ঠিক কথা বলে। পরের দিন পুরোহিতকে বাড়িতে আসতে দেখে এমি খুব খুশি, কিন্তু জ্যাক দুঃখী মুখে বলল, আমরা এমিকে নিতে এসেছি, কারণ ও একটা অ্যাঞ্জেলের মেয়ে, শুধু ওই ডিমন লর্ডকে হারাতে পারবে। বাবা তো মেয়েকে খুব ভালোবাসত, তবু ছাড়তে হয়েছে। কয়েকদিন পর লুসিফারের আর্মি গ্রামটা পুড়িয়ে দিল। পুরোহিত এমিকে বলল, স্ট্রং থাকিস, তোর মায়ের শক্তি তোর মধ্যে আছে, ও তো একটা গ্রেট অ্যাঞ্জেল ছিল। বলল, পবিত্র তলোয়ারটা শুধু হাফ অ্যাঞ্জেল হাফ হিউম্যান ছেলেমেয়েরাই কন্ট্রোল করতে পারে।
তাই এমি পুরোহিতকে বলল, আমাকে শেখাও কিভাবে রাক্ষস ভগবানকে হারাতে তলোয়ার ইউজ করব। এদিকে শয়তান এমিকে ডাকতে এলো, কারণ ওকে বেজান লাগছিল। এমি অবাক হয়ে দেখল যুবকটা আবার তার মানুষের রূপে ফিরে এসছে। চিহুকে নিরাপদ দেখে শয়তান খুব খুশি। পুলিশ অফিসার ওকে চিনে ফেলল, ইন্সপেক্টর সাসাকির মেয়ে। ডিমনের মনে পড়ল ও তো চিহুর ওপর ম্যাজিক ইউজ করেছিল, তাই প্রমিস করল আজকের ঘটনাটা সিক্রেট রাখব, কারণ দেখল চিহু চায় না বাবা জানুক। ও নিজেও তো ঝামেলায় পড়তে চায় না। তাই গুড বাই বলে চলে গেল। ডিমন বলল, যে স্পেলটা আমি সাসাকির উপর করেছিলাম সেটা অজান্তেই চিহুকে প্রভাবিত করেছে, তাই তো ও আমার কথা শুনতে পায়। যুবকটা বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুমাতে চাইল, রিল্যাক্স করতে চাইল, কারণ দুশ্মনের হামলা তো ফেল হয়ে গেছে। বলল, ভূমিকম্পটা কেউ একটা অন্য লোক ঘটিয়েছে, আর সেই লোকটা তো আমাদের খুব কাছেই ছিল। এমি বলল, আমাদের তো ম্যাজিক্যাল পাওয়ার আর টুলস আর রিচার্জ করার উপায় নেই, তাহলে সেই লোকটা এত ট্রেমেন্ডাস এনার্জি কিভাবে বের করল? হঠাৎ জিকা এমিকে ডাকল। এমি তার কাছে গেল, আর আলসিল তো তাড়াতাড়ি দৌড়ে এসে ডিমন রাজার কাছে মাফ চাইতে লাগল। দুশ্মনের উপস্থিতি ধরতে পারিনি, সরি ভাই। ডিমন তো আলসিলকে কোনো দোষ দিল না। এটা দেখে যুবকের চোখে পানি চলে এলো। জিকা এমিকে তার বাড়িতে ডেকে নিয়ে গেল, ফ্রেন্ডের জন্য খাবার বানিয়েছে। এদিকে আলসিল ডিমন রাজার কাছে পানিশমেন্ট চাইতে চাইতে কান্নাকাটি করছে। ঠিক তখনই দুই পুলিশ অফিসার এসে ওদের সাথে কথা বলতে চাইল। এমি খাওয়া শেষ করে শুনল জিকা তার মায়ের সাথে রিজিয়নাল ডায়ালেক্টে কথা বলছে। জিকা বলল, আমার হোমটাউন তো কোবে, ওখানে তো খুব ঝামেলা হয়েছে। এমিকে জিজ্ঞেস করলে ও বলল, ভূমিকম্প হওয়ার সময় আমি তো একদম ভয়ে মরে যাচ্ছিলাম। তাই কেউ যখনই তার হোমটাউনের কথা জিজ্ঞেস করে জিকা উত্তর দিতে চায় না। এমির পাস্টও তো খুব ভায়োলেন্ট ছিল, সেটা কাউকে বলা মুশকিল। হঠাৎ জিকা এমিকে জড়িয়ে ধরল খুব গভীরভাবে, কারণ ও লাপরবাহি করে তার হোমটাউনের কথা জিজ্ঞেস করেনি। জিকা বলল, কেওসের সময় তো অনেকে খারাপ কাজ করে, কিন্তু ভালো লোকও থাকে যারা সবসময় অন্যদের বাঁচানোর চেষ্টা করে। সাধারণ মানুষের মধ্যেও তো অ্যাঞ্জেলিক আর ডেমনিক দুই দিকই থাকে। অন্যদিকে পুলিশ অফিসার ডিমন আর আলসিলকে বলল, সাবধানে থেকো, সম্প্রতি অনেক রবেরি হয়েছে। জিকা নিউজ দেখল ওদের কথাও উঠে এসেছে, তাই খুব জেলাস হয়ে গেল, কারণ এমির তো ডিমন আছে রক্ষা করার জন্য। কিন্তু পরে বলল, আমাদের মধ্যে তো কোনো রিলেশনশিপ নেই। গোসল করার সময় এমির বুকের ভেতরটা হঠাৎ খুব উষ্ণ লাগতে লাগল। এতে এমি খুব কৌতূহলী হয়ে গেল, কেন ডিমন লর্ড সেই সময় মানুষদের বাঁচানোর সিদ্ধান্ত নিল। পরের দিনও ডিমানের বাড়িতে গেল আর টাকা ফেরত দিল। তারপর জানা গেল গত রাতে আলসিল তো একদম শক্ত হয়ে গিয়েছিল, কারণ ডিমান রাজা বিপদে পড়লে ও কিছুই করতে পারেনি, তাই সারা রাত চুলকাতে চুলকাতে কাটিয়েছে আর এখন গভীর ঘুমে আছে। ডিমান জিজ্ঞেস করল, এমি তুই ঠিক আছিস তো? কারণ ও তো চিহুকে ঘুম পাড়াতে অনেক এনার্জি খরচ করেছে। এমি কড়া গলায় বলল, এটা তো কিছুই না। তাই ডিমান তাড়াতাড়ি ওকে বাইরে বের করে দিল। ওকে মনে করিয়ে দিতে যাচ্ছিল যে মোজা সাবধানে পড়তে হয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। এমি তো মুখ থুবড়ে পড়ে গেছে। আলসিল তো জোরে শব্দ শুনে ঘুম থেকে লাফিয়ে উঠল, ভাবল দুশ্মন তো আমাদের অ্যাম্বুশ করতে এসেছে, কারণ এমি তো আহত হয়েছে। ডিমন তার অধীনস্থকে বলল, ব্যান্ডেজ কিনে আন দ্রুত। ও এমির ঘায়ে ডিসইনফেক্ট করতে সাহায্য করতে চাইল, কিন্তু এমি তো সাহায্য নিল না, নিজেই করতে চাইল। ওকে ব্যথায় কাতরাতে দেখে ডিমন জিজ্ঞেস করল, কেমন লাগছে? কিন্তু এমি হাইড্রোজেন পারঅক্সাইডের বোতলটা ওর মুখে ছুঁড়ে মারল আর খুব রেগে ধমক দিল, বলল, তোর এই ক্রুয়েলটি তো সত্যিকারের ডিমন রাজার মতো বাড়া, কোনো কাজে ভ্যালুয়েবল লোকের মতো না যে সুন্দরী মেয়েদের সাথে ফ্লার্ট করে। ডিমন বলল, আমি তো কখনো কোনো হিরোকে সিঁড়ি থেকে পড়ে জোরে কাঁদতে আর ডিমন কিংয়ের কাছে ঘায়ের চিকিৎসা চাইতে দেখিনি। তাই এমি জিজ্ঞেস করল, তাহলে তোর মাতৃভূমি জ্বালিয়ে দেওয়া আর রাক্ষসদের অগণিত খারাপ কাজের আদেশ দেওয়ার ক্রুয়েলটি কি? আমি তোকে কখনো ক্ষমা করব না। ডিমন মাফ চাইল, বলল, আগে তো মানুষদের ঠিকমতো বুঝতাম না। হঠাৎ চিহো সেখানে এসে দুজনকে একসাথে দেখে ভুল বুঝল আর তাড়াতাড়ি চলে গেল। ল্যান্ডলেডি তো ডিমনের লাভ স্টোরিকে হাই কোলেস্টেরল লেভেলের বলে মনে করল। মি ভাবল এমি নিশ্চয়ই ডিমনের গার্লফ্রেন্ড, তাই তাড়াতাড়ি খুব হার্শ ক্রিটিসিজম করতে লাগলো, কারণ ল্যান্ডলেডি তো বোর্ডিং হাউসটা রিনোভেট করার প্ল্যান করেছে। তাই মেইন ক্যারেক্টারকে কনফার্মেশন লেটারে সাইন করতে বলল, আর বলল চিহো তো স্টেশনের দিকে দৌড়ে গেছে। ভূমিকম্প হওয়ার সাথে সাথে বলল, আমাকে তো পুরা রেসপন্সিবিলিটি নিতে হবে। চিহো তো সোনারের সাথে ধাক্কা খেয়েছে আর ওর কাছে ইলেকট্রিসিটির সোর্স চলে এসেছে, তাই তাড়াতাড়ি যা, দেরি হয়ে গেলে মুশকিল। এই সময় হিরোর দুই অধীনস্থ পোর্টাল দিয়ে যাচ্ছিল, আর অন্যদিকে খুব বড় স্কেলে একটা আর্টিফিশিয়াল ম্যাজিক্যাল এনার্জি টার্গেট বানাচ্ছিল। তাই ভাবল এখন তো ওদের মধ্যে খুব ইন্টেন্স ব্যাটেল হওয়ার সম্ভাবনা আছে। এদিকে চিহুর খুব ব্যথা করছিল যখন ও সেই লোকটাকে দেখল যাকে ও এমির সাথে পছন্দ করে। হঠাৎ বেগুনি চুলের ছেলেটা বলল, আমি তো ডিমান লর্ড আর হিরোর সাথে চিহুর এই ডেসপারেশনটা ফিল করব। যেই কেউ ওকে ছুঁতে যায় ও তাড়াতাড়ি সরে যায়। ছেলেটা তো পাখা গজিয়ে ফেলল আর ডিমান লর্ডকে হান্ট করা শুরু করল। ডিমনের গ্রুপ তো বিস্ফোরণ দেখে তাড়াতাড়ি সেখানে গেল। লুসিফারকে দেখে একদম সারপ্রাইজড। পৃথিবীর দরজা দিয়ে যাওয়ার সময় সাদা চুলের লুসিফার মোশন
সিকনেসে পুরা শরীরে বমি করে ফেলেছিল। এমি তো বিশ্বাসই করতে পারছিল না যে লুসিফার এখনও বেঁচে আছে, কারণ তার হোলি সোর্ড তো ওর বুকে মেরেছিল। কিন্তু ডিমান জানত চার্চের ওবা ওকে হেল্প করেছে। এমি যখন পোর্টাল দিয়ে উড়ে গেল, ওবা চুপি চুপি পিছনে পিছনে চলে এসেছিল। ওবা টুপি খুলে এমিকে গ্রিটিং করল, কারণ ও চায় না ডিমান কিংকে হারানোর পর এমি তার ইনফ্লুয়েন্স বাড়াক। ও তো পাওয়ার মেনটেন করার জন্য এমিকে এলিমিনেট করার সাজস রচেছে। ডিমন জানত ও লুসিফারকে আবার স্বর্গে নিয়ে যাওয়ার প্রমিস করেছে, যাতে যুবকটাকে নিজের সাথে রিক্রুট করতে পারে। এই সস্তা সিনারিওগুলো তার কাছে খুব প্রেডিক্টেবল লাগছিল। ভাবল বি গ্রেড মুভিগুলো তো অনেক বেশি মজার। আলসিল তো একদম রেগে গেল, কারণ ডিমন কিং টেনশন কমাতে মুভি দেখার জন্য টাকা ওয়েস্ট করা সাহস করেছে। আলসিলও তো বাইরে যেতে চাইছিল, কিন্তু নিজেকে থামিয়ে রাখল। তবু ডিমন একা বাইরে বেরিয়ে গেল, যাতে তার বাজেটটা কাটা যায়। এই সময় লুসিফার আলসিলকে একটা ফ্যাটাল স্ট্রাইক মারল। যুবক অজ্ঞান হওয়ার আগে ভুলল না, ডিমনকে রিমাইন্ড করে দিল ফিল্ম দেখতে গেলে ডিসকাউন্টটা নিস জানো। তারপর লুসিফার আকাশে উড়ে গিয়ে ম্যাজিক ইউজ করে ওদের উপর হামলা শুরু করল। ডিমন তো তাড়াতাড়ি ডিফেন্ড করল, কিন্তু তবু এমির সাথে পালাতে হলো। ও জানত লুসিফার তো সম্প্রতি লোকদের নেগেটিভ ইমোশন অ্যাবজর্ব করে ম্যাজিক্যাল পাওয়ার বাড়িয়েছে, ডাকাতি করে। আসলে ডিমন মালব্যারের নিচে চাপা পড়ার পর বুঝতে পেরেছে, কারণ লোকদের ভয়টা ওকে তার ট্রু ফর্মে ফিরে আসার জন্য যথেষ্ট ম্যাজিক্যাল এনার্জি দিয়েছে। লুসিফার বলল, তুই যদি এই দুনিয়াটা ফ্ল্যাট করে দিস, তাহলে এন্টেলায় ফেরার মতো পাওয়ার আমার হবে। কিন্তু ডিমন কিং তো লোকদের জন্য ঝামেলা বানাতে চায় না, তাই এভাবে ম্যাজিক্যাল পাওয়ার নেয়নি। লুসিফার তো ডিমন রাজাকে ন্যাভ বলে ধমক দিল। তারপর চিহুর ডিসপেয়ার অ্যাবজর্ব করার জন্য ওদের উপর হামলা করার সিদ্ধান্ত নিল। দুর্ভাগ্যবশত ডিমন ম্যাজিক্যাল বুলেটে মার খেল, আর তার চেয়েও বেশি দুর্ভাগ্য, ও বা যুবকটাকে সেখানেই ধরে ফেলল আর ওকে একটা কপার ক্যান্ডি নিল। যখন ও দুজনকে এলিমিনেট করতে যাচ্ছিল, ডিমন তার বাকি শক্তি দিয়ে এমিকে দূরে ঠেলে দিল। তারপর দুজনেই স্টেশনের সামনে পড়ে গেল, আর দুর্ভাগ্যবশত লুসিফার ওদের লোকেট করে ফেলল। ও অবাক করে মেইন ক্যারেক্টারের বুকে শট মারল। লুসিফার তো বিজয়ী হাসি দিয়ে হাসতে লাগলো, কারণ ডিমন কিংকে হারিয়ে দিয়েছে, তাই চিহুকে ফ্রিলি পড়তে দিল। এমি তাড়াতাড়ি ওকে ক্যাচ করতে দৌড়ালো, আর তার পায়েও চোট লাগলো। লুসিফার ম্যাজিক ইউজ করে ইমারতগুলোকে এমির ওপর ধসিয়ে দিতে শুরু করল, কিন্তু হঠাৎ সব থেমে গেল, কারণ ডিমন কিং আবার ফিরে এসেছে, আর আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। চিহু তো স্বপ্নের মতো অবস্থায় চোখ খুলে ডিমন কিংয়ের রূপ দেখল। এমি জানত যে ডিমন এখানে লোকদের ডিসপেয়ার দূর করতে এসেছে। ডিমন তাড়াতাড়ি এমিকে বলল, কিছু একটা কর, আমার ম্যাজিক্যাল পাওয়ার তো কমে যাচ্ছে। প্রথমে এমি তো গর্ব করে মানা করল, কিন্তু 1 সেকেন্ড পরেই রাজি হয়ে গেল। চিহুকে প্রোটেক্ট করার জন্য একটা শিল্ড বানিয়ে দিল। তারপর তাড়াতাড়ি পাওয়ার আর হোলি সোর্ড ডাকল, যেটা দেখে ডিমনও ইমপ্রেস হয়ে গেল। তাই এমি থ্রেড দিয়ে বলল, তোদের শেষ করে তারপর তোকেও ইরেজ করে দেব ডিমন লর্ড। ডিমন তাড়াতাড়ি সবাইকে অজ্ঞান করে দিল, আর একটা ম্যাজিক্যাল ব্যারিয়ার বানালো, যাতে দুই পক্ষ ফ্রিলি লড়তে পারে। লুসিফার যেই হামলা করল, এমি তাড়াতাড়ি সেটা ঘুরিয়ে ডিমনের মুখে মেরে দিল। তারপর একা লুসিফারের সাথে এগিয়ে গেল। লুসিফার তো ওকে একটা কিক মেরে দূরে সরিয়ে দিল। লুসিফারের একটা পাখা ঠিক যেখানে এমি ছিল সেখানে এক্সপ্লোড হয়ে গেল। ও তো খুব স্যাটিসফাইড হয়ে গেল, কিন্তু আলসিল তো এমিকে বাঁচিয়ে ফেলল। যুবকটা তো হিরোর সাথে কোঅপারেট করতে চায় না, কিন্তু সে তো শপথ করেছে সে সবসময় ডিমন লর্ডের প্রতি লয়াল থাকবে। তাই এখন থেকে লুসিফার আলসিলের এনিমি। যুবকটা বলল, আমি তো ম্যাজিক্যাল পাওয়ার তাড়াতাড়ি ফিরিয়ে নিয়েছি, কিন্তু এখন তো কাপড় পরে কুল লুক নিয়ে বাড়ি যেতে ব্যস্ত। ওবা তো পিছন থেকে শুট করার প্ল্যান করছিল, কিন্তু এমি তাকে থামিয়ে দিল। লুসিফার তো ওবাকে ধমক দিল, তুই তো একদম ইউজলেস আর ইনএফেক্টিভ, ঠিক মতো লড়। ওবা ভয় পেয়ে গেল, বলল, যদি আমরা ফুল পাওয়ার দিয়ে লড়ি তাহলে তো ফিরে যাওয়ার মতো হোলি আর্টিফ্যাক্টস থাকবে না। লুসিফার বলল, এখানে প্রাণ হারানোর চেয়ে তো সেটা ভালো। তাই বুড়ো লোকটাকে লড়তে রেডি হতে হলো। চিহু তো ডিমনকে জিজ্ঞেস করল, এটা কি কোনো মুভি না? যুবকটা তো বুঝতেই পারল না কি বলবে। শেষে আলসিল আর অ্যামি মিলে লুসিফারকে পুরা ডিফিট করে দিল। ওবা তো তাড়াতাড়ি ওদের পজিশনের উপর হামলা করল, কিন্তু আলসিল এক ঝটকায় ওকে ব্লাস্ট করে দূরে সরিয়ে দিল। এতে ডিমন কিংয়ের মনে একটু শান্তি এলো। তারপর ও ইমারতগুলোকে মাটিতে ধসিয়ে দিল। ছেলেটা তো খুব তাড়াতাড়ি এই ঝামেলা শেষ করতে চাইছিল, যাতে চিহুকে দেখাতে পারে সফট সালভ আইসক্রিম মেশিনটা কিভাবে মেইনটেইন করতে হয়। ডিমান রাজা তাড়াতাড়ি উড়ে গিয়ে ওবাকে একদম এলিমিনেট করে দিল। লুসিফার তো ডিমান রাজাকে মারার ইচ্ছা নিয়ে হামলা করার আগেই ভয় পেয়ে গেল। এমি বলল, শহরটা ধ্বংস করার সাহস দেখিয়েছিস, এখন তো পানিশমেন্ট ফেস করতে হবে। ডিমান তো লুসিফারকে জিজ্ঞেস করল, যদি তোকে কাজে লেট করে দেই তাহলে কি তোর সাথে পেরিশ করে যাব? এই কথা বলে ডিমান লর্ড একটা ফিয়ার্স অ্যাটাক করল, যেটা লুসিফারের মুখের ফিচারগুলোকে পুরা বিকৃত করে দিল। তারপর চিহু জিজ্ঞেস করল, এরা কারা? ডিমান বলল, আমরা তো অন্য দুনিয়া থেকে আসা ডিমান রাজা আর তার লোক। ছেলেটা ভাবল চিহু তো এসব বিশ্বাস করবে না, কিন্তু অবাক হয়ে গেল চিহু তো বিশ্বাস করে ফেলল। এমি বলল, আমি তো হিউম্যান আর অ্যাঞ্জেল দুটোই,
এতে চিহু একদম চমকে গেল। ডিমান আর অ্যাঞ্জেল দুটোই আছে নাকি? এমি তো ডিমান লর্ডকে ফাস্টফুড রেস্তোরাঁয় পার্ট টাইম কাজ করার জন্য মজা করল। ডিমানও পাল্টা বলল, তোর কাছে যদি এত পাওয়ার থাকে তাহলে আমার উপর অ্যাটাক করলি না কেন? কারণ এমি তো ভয় ছিল যে ডিমান তার স্কিলস হাইড করে রেখেছে। ও তো তার এবিলিটি ইউজ করার সাহস করতে পারেনি, আর ওকে তো বাড়ি ফেরার জন্য এনার্জি কনজার্ভ করতে হবে। এমি আবার জোর দিয়ে বলল, আমাদের মধ্যে তো কোনো রিলেশনশিপ নেই, তাই চিহু তুই নিশ্চিন্ত থাকতে পারিস। ও ভাবল এখন তো তার ম্যাজিক্যাল পাওয়ার ফিরে এসছে, এন্টেলায় ফিরে যাবে। কিন্তু এই মাসে তো অনেক চেঞ্জ হয়েছে, তাই ছেলেটাকে এখানেই থাকতে হলো। এমি লুসিফার জিজ্ঞেস করল, তোর আমার ফোন নম্বর কিভাবে জানলি? তাই লুসিফারকে এমির হারানো ওয়ালেট ফিরিয়ে দিতে হলো। হঠাৎ এমির 2 সাবঅর্ডিনেট হাজির হয়ে গেল। ওরা তো তাড়াতাড়ি 3 জনকে চিনে ফেলল, ডিমন, রাজা আর তার সাবঅর্ডিনেট। এমি বলল, তার চলে যাওয়ার পর তো পুরা চার্চে একটা তুমুল হাঙ্গামা লেগে গেল ভাই। এর আগে ডিমন ওদেরকে বলছিল আগে আমার প্যালেসে চল না। যখন ওরা গিয়ে হাজির, সবাই তো হয়ে গেল। আরে মহলটা তো ইঁদুরের গর্তের চেয়েও ছোট্ট দেখা যাচ্ছে। এদিকে ডিমন রাজা মনে মনে ঠিক করল দেব্রিকে ম্যাজিক দিয়ে আবার আগের মতো ঠিক করে দিব। কয়েকটা কথা বলতেই জায়গাটা পুরানো ফর্মে ফিরে এলো। ডিমনের বাসায় গিয়ে অ্যান্ডিস বলল, এমিকে খুঁজে বের কর রে। ওরা তখন বারবার সোনার ফায়ার ছাড়তে লাগলো। চিহু শুনে বুঝল এই তো আমার আওয়াজ। পরে জানা গেল অ্যান্ডিস আগে থেকেই সিগন্যালটা এমন একজনের জন্য সেট করে রেখেছিল যে সারাক্ষণ ডিমন ভগবানের কথা ভাবে। হঠাৎ বয় ফিরে এসে ঢুকলো। চিহু চেঁচিয়ে উঠল। বয়ও তো ভয়ে কাঁপতে শুরু করলো। পরদিন অ্যান্ডিস এমিকে বলল, চল চার্চে ফিরে যাই। ও আর আমাদা দুজনেই খুব খুশি যে ডিমন রাজা পুরা শহর আবার ঠিকঠাক করে দিয়েছে, আর কাল যা হয়েছে সেটা কাউকে মনে রাখতেও দেয় নাই। অফিসের সময় চিহুর মনে মনে টেনশন, ডিমন কি এন্টেলায় ফিরে চলে যাবে নাকি? কিন্তু যেতে পারল না, কারণ অনেক পাওয়ার খতম হয়ে গেছে। বয় যখন বলল চিহুর বাজে মেমোরিগুলো মুছে ফেলি, চিহু তো রেগে আগুন। ধমকে বলল, এই স্টুপিড চুপ করতো। প্রমোশন পাইছে ডিমন একটা বড় মিল খাইতে বাইরে গেল। বয় তখন দেখতে একদম ভয় লাগা লাগছিল। আলসিয়েলকে বারবার বলতে হচ্ছিল, আরে থাম, লোকজন বিরক্ত হচ্ছে। ডিমন বলল, পিগের নাড়িভুলি তো দারুণ স্বাদ ছিল রে। আল তখন বলল, ভাই ব্যালেন্স কর, একটু সবজি খানা। বয় চাইছিল লুসিফারের জন্য বাসায় খাবার কিনে নিয়ে যায়, কিন্তু অ্যালসিয়েল বলল, দরকার নাই, ওই ছেলেটা তো অনেক খরচ করতেছে। আসলে অ্যালসিয়েল চাইছিল ডিমন তার সাথেই কথা বলুক। চার্চে কেউ একজন বলল, ওবার কোনো খোঁজই পাওয়া যায় নাই। এমি আর ডিমন ভগবান নাকি অন্য দুনিয়ায় থাকে। সুপিরিয়ার তো হতভম্ব, কারণ ওবা তো বলছিল মহলে লড়াইয়ের পর ডিমন গায়েব হয়ে গেছে। আমাদা সেল হোলি এম্পায়ারে ফিরে এসেছে। এই খবর ছড়িয়ে পড়ল যে ইমি এখনও জীবিত আছে, আর ওবা নাকি রিলিজিয়ান ছেড়ে দিয়েছে। কোর্ট যদি এখন ঘোষণা করে যে ইমি এখনও বেঁচে আছে, তাহলে তো আগের কথার সাথে একদম কন্ট্রাডিকশন হয়ে যাবে, কারণ আগে তো বলছিল ও মরে গেছে। তাই নীল চুলওয়ালা চেক করতে চাইছিল ওবা সত্যি রিলিজিয়ান ছাড়ছে কিনা, আর এমআইয়ের গ্রুপটাকে শেষ করে দিতে চায় কিনা। কিন্তু মুখ্যমন্ত্রী তো শুনে বলল, এইসব বাজে কথা, ননসেন্স। শয়তানটা ঘরে ফিরতেই লুসিফার বলতে লাগলো, ভাই খুব খিদে পাইছে। যখন দেখল ছেলেটা নিজের জন্য পকের একটা ব্যাগ কিনে এনেছে, তখন তো লুসিফার মুড়মুড় করে উঠল। আলসিয়েল বলল, আরে তোর জন্য তো একটা কম্পিউটার কিনে এনেছি, ইন্টারনেটও লাগাইয়া দিছি, এত কিছু থাকার পরেও আরও চাস কেন? দেখল ছেলেটা এখনও খুশি হয়নি, তাই আলসিয়েল বলল, চল জাদুর শক্তি, ম্যাজিক্যাল পাওয়ার নিয়ে ইনফো কালেক্ট কর। ভালো রেজাল্ট দিলে তোকে বড় সাইজের শুয়োরের মাংস, চাল, পক রাইস আর একটা স্পেশাল সার্ভিস দিমু। দানবটা তো তার স্কিলের উপর ভরসা করছিল না, লুসিফারকে প্রুফ করতে হলো। এমআইকে ফোন দিয়ে বলল, আমার ভাইয়ের ওয়েবসাইট হ্যাক করার স্কিল আছে, কারণ ওরা তো ক্রেডিট কার্ড দিয়ে কিস্তিতে শপিং করতেছে। উগ্র মহিলা তো রেগে আগুন, তাই হঠাৎ ফোন কেটে দিতে হলো। পরের দিন কাই দানবটার প্রশংসা করল। 1 বছরও হয়নি ম্যানেজার পদে প্রমোশন পাইছে। ওর মধ্যে লোকজনকে ইমপ্রেস করার ক্ষমতা আছে। হঠাৎ এমআইকে দানবের সাথে একটা পাতলা কথা বলতে হলো, কারণ কাজের মাঝে ফোন করার সাহস দেখাইছে। লুসিফার খুব বিরক্ত, গেম খেলতে পারতেছে না। হঠাৎ ছেলেটা একটা ওয়েবসাইটের দিকে আকৃষ্ট হয়ে গেল। এই সময় আলসিয়েল পড়ল যে ডেমোনিয়া হয়তো নিচু লেভেলের রাক্ষসদের থাকার জায়গা, ওখানে গেলে জাদুর শক্তি ফিরে পাওয়া যাবে। কিন্তু তুরস্ক পর্যন্ত যাওয়ার খরচটা একটু ঝামেলার মনে হচ্ছিল। ঘরে ঢুকতেই আলসিয়েল দেখল মালিকান দিয়ে পাঠানো চিঠি পড়ে আছে। দানবটা কাজ শেষ করে ফিরতেই এমআই জিজ্ঞেস করল, আরে লুসিফার তোর বাসায় কি করতেছে রে? দানব বলল, আগের ঘটনার পর ওবাকে তো ধরে নিয়ে গেছে, তাই ও আর বাইরে যাওয়ার সাহস পায় না। এমআই তো অবাক, এই ছোট্ট বাসায় 3টে গুন্ডাগুন্ডিও থাকতে পারে নাকি? দানবকে মেনে নিতে হলো, কারণ ইডেন আইল্যান্ডে ফিরে যাওয়ার উপায় নাই তার। তাই এমআই বলল, আমি তো যখন খুশি ফিরে যেতে পারি, কিন্তু দানব রাজার উপর নজর রাখতে হলে এখনও এখানেই থাকতে হবে। বাসায় ফিরে দেখে লুসিফার মেঝেতে পড়ে আছে। দানব তো চমকে উঠল। আলসিয়েল বলল, চিঠিটা দেখিস না ভাই, আর উল্টি করতে থাক। সন্ধ্যায় ছেলেটা বলল, মালিকান তো একটা সুইমস্যুটের ছবি পাঠাইছে। লুসিফার তো দেখেই মানতে পারল না। দানব তখন ওর মজা করল, আরে রাক্ষস, ছবি দেখে ভয় পাস? কিন্তু ছবিটা দেখতেই দানব চুপ হয়ে গেল আর টপিক চেঞ্জ করে দিল। লুসিফার তখনই দুজনকে একটা রাক্ষস সম্পর্কিত জায়গা দেখালো।
বলে যে রাতে পাথর থেকে ফুসফুসানি আর নিষ্ঠুর হাসির আওয়াজ আসে। কিছুক্ষণ পর দানব আর আলসিয়েল সেখানে গেল, কিন্তু কিছুই ফিল করল না। হঠাৎ চিহো দুজনকে ডেকে তার বান্ধবীকে বলল ওরা দুজনে একসাথে থাকে। চিহো তো খুব ফুজোশি মনে করে এটা পছন্দ করল। কাজের মাঝে দানব চিহোকে জিজ্ঞেস করল, তোর স্কুলের সেই 7 মিস্ট্রিজের একটা কি রে? চিহো বলল, লোকে রাক্ষসের কান্না শোনে বা জানালায় রাক্ষসের ছায়া দেখে। দানবের মনে হলো এটা এন্টা ইসলার সাথে জড়িত, তাই ইনভেস্টিগেশন করতে চাইল। সেই সন্ধ্যায় চিহো দুজনকে ক্লাসরুমে নিয়ে গেল। চিহো জন্মানোর আগে সেখানে একটা ছাত্র হারিয়ে গিয়েছিল, তাই এখন আর ব্যবহার হয় না। দানব দেখল চিহো খুব খুশি, তাই বলল, তোর জন্য আমাকে হেল্প করা তো আমার অনারের ব্যাপার রে। দানবটা আরো রহস্য জানতে চাইল। তখন চিহো বলল, উত্তরের সিঁড়িতে উপরে নিচে যাওয়ার সময় সিঁড়ির সংখ্যা আলাদা আলাদা হয় রে। সকাল 3টায় আর্ট ক্লাসে মূর্তিটা চোখ খুলে ফেলে। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের ডিকশনারিতে শুধু শ্রাপ শব্দটাই লাল করে মার্ক করা। আর পিয়ানোটা যদি কেউ জেনে ফেলে তাহলে ফোন বেজে ওঠে আর আত্মাটা নিয়ে যায়। ডিমন তো শুনে হাসতে হাসতে বলল, এই সব তো পুরা বাজে কথা, রিডিকুলাস। কিন্তু ঠিক তখনই ফোনটা বেজে উঠল। দানব তো চমকে গেল। লুসিফারের সন্দেহ হলো যে সিল করা জায়গাটায় একটা পোর্টাল ছিল আর সেটা খুলে ফেলা হয়েছে, তাই ওখানকার ম্যাগনেটিক ফিল্ড অস্থির হয়ে গেছে। পোর্টাল খোলা সহজ হয়ে গেছে। হয়তো লাপত্তা ছাত্রটাকে এই পোর্টালই গিলে ফেলেছে। যদি পোর্টাল খোলার ঠিক সময় ওরা গিয়ে পড়ে তাহলে জাদুর শক্তি আবার ফিরে পাওয়া যাবে। হঠাৎ দানব একটা অদ্ভুত আওয়াজ শুনল। ভাবল কোনো জাদুর জানোয়ার হয়তো। আলসিয়েল তো আধ্যাত্মিক মানুষ, তাই ইতলসম বের করে নিল ডিল করার জন্য। কিন্তু যে লোকটা দেখা দিল সে তো এমআই। পরে জানা গেল ওরা সিল করা ক্লাসরুম থেকে জাদুর শক্তি খুঁজতেছে। দানব জিজ্ঞেস করল, তুই ভিতরে ঢুকলি কেন? মহিলা তখন চটি বাঁধলাতে বদলাতে বলল, তোদের জাদুর শক্তি রিচার্জ করতে দিমু না। কিন্তু পিছনে ফিরতেই দেখে কোনো গ্রুপই নাই। দানব তো এমআইয়ের সাথে যেতে চাইল না, তাই দৌড় দিল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ও তার কাছে চলে এলো। তাড়াতাড়ি একটা রুমে লুকিয়ে পড়ল। এমি একটা পুতুল দেখে ভাবল এটা রাক্ষস, তাই 100 টুকরো করে ফেলল। দানব তো রেগে গিয়ে ধমক দিল, এত ডিস্ট্রাকটিভ কেন রে, এটাকে রিপেয়ার কর। জেদি মহিলা তো ওদেরই দোষ দিল আর দানবকে জোর করে ম্যাজিক দিয়ে ঠিক করতে বাধ্য করল। ওরা দুজন ঝগড়ায় ব্যস্ত, জানতেই পারল না যে ওদের প্রত্যেকটা কাজ কেউ একজন দেখতেছে। দানবটা এমিকে বলল, আরে তোর সেই পবিত্র তলোয়ারটা, সিক্রেট সোর্ডটা লুকিয়ে রাখ না। কিন্তু এমি তো মানলই না। ওরা যখন পৌঁছালো আলসিয়েল বুঝল কেউ এসেছিল, কারণ ছাদের কাঠটা ঢিলা হয়ে আছে। গ্রুপটা ভিতরে ঢুকে দেখল একটা গেমিং কনসোল পড়ে আছে। হঠাৎ লুসিফার ফোন করে বলল, যদি কোনো গেমিং কনসোল দেখিস নিয়ে আয় রে। দানবের মনে পড়ল যে ও আর ওবা মিলে এখানে একটা পোর্টাল খুলেছিল। ছেলেটা তখনই স্বীকার করল, হ্যাঁ আমি তোর সাথে থেকেছিলাম, আর দুর্ভাগ্যবশত কনসোলটা ভুলে চলে গেছি। বুঝল লুসিফার ওকে ট্রিক করে এখানে ফিরিয়ে আনার জন্য ডেকেছে, তাই সাথে সাথে না করে দিল। এমনকি ছেলেটাকে বলল, আমার জন্য খাবার কিনে আন। দানব তো তার অধীনস্থের দ্বারা নাক দিয়ে টানা খেয়ে খুব বিরক্ত। আলসিয়েলের মনে হলো এই লোকটাকে বেচে দিলে ভালো হয়, দৈনিক খরচের টাকা উঠবে। পরের দিন দানব ভুল করে মালিকানের ছবিটা ফেলে দিল। ছবিটা তুলে দেখতেই ও চাইল, আরে আমি যেন রিবর্ন হয়ে যাই। সেই সন্ধ্যায় ছোট্ট লুসিফার আলসিয়েলের কাছে গেমিং কনসোল ফেরত চাইল, কিন্তু ছেলেটা বলল, দিনে মাত্র 1 ঘন্টা খেলতে পারবি। দানব বাসায় ফিরতেই দেখল একটা মেয়ে সিঁড়ি থেকে পড়তে পড়তে যাচ্ছে, তাই দৌড় দিয়ে ওকে ধরে ফেলল। পরের দিন দুজনে ব্রেকফাস্ট করছে। হঠাৎ ডোরবেল বাজল। ভাবল কালকের মেয়েটাই হয়তো। দরজা খুলতেই মেয়েটা বলল, আমি সুজন, নতুন পাড়ার লোক। কাল রাতে তুমি আমাকে হেল্প করেছিলে, তাই থ্যাংক ইউ হিসেবে নুডলসের একটা ডিব্বা দিলাম। ছেলেটা যখন ডিব্বাটা তুলল ওটা এত ভারী যে কোনো মতে তুলতে পারল। আলসিয়েলও নিজের পরিচয় দিল, কিন্তু মালিকান তো আগেই সুজনকে ওদের কথা বলে দিয়েছে, কোনো সমস্যা হলে ওদের খুঁজে নিও। সুজন মালিকানের চিঠির ছবিটা দেখাতে যাচ্ছিল, কিন্তু আলসিয়েল তাড়াতাড়ি থামিয়ে দিল। হঠাৎ দেখল ঘরে আরেকজন মানুষ আছে। দানব বলল, ও তো ইন্ট্রোভার্ট, লুকিয়ে থাকতে পছন্দ করে। ছেলেটা তো রেগে গিয়ে বলল, না না এটা মিথ্যা কথা। সুজনও শেষ করে গুড বাই বলে চলে গেল রে। এই সময় এমির কাছে এমায়াতা থেকে একটা পবিত্র আর্টিফ্যাক্ট এলো, হোলি আর্টিফ্যাক্ট। এটাকে জাপানে ট্রান্সফার হওয়ার সময় ড্যামেজ না হওয়ার জন্য মডিফাই করা হয়েছে। এমি যখন এটা পান করে তখন জাদুর শক্তি আবার ফিরে পায়, কিন্তু দিনে মাত্র 2 বার খেতে পারে, সকালে আর সন্ধ্যায়। এরপরও প্রচণ্ড রোদের মধ্যে এমি দানবের পিছু নিল। হঠাৎ দেখল লুসিফার একটা মেয়ের সাথে আছে। ভাবল, আরে এই মেয়েটা কি রাক্ষস নাকি? চিন্তায় পড়ে গেল, তাই চুপচাপ উপরে উঠে দেখতে লাগল। সুজনও লুসিফারকে উদন নুডলস বানানো শেখাচ্ছে, যাতে আলসিয়েলের কাছে ঋণ শোধ করতে পারে, কারণ আলসিয়েলকে তো প্রতিদিন তার জন্য খাবার বানাতে কষ্ট করতে হয়। সুজনও চাইছিল লুসিফারকে একটু বোঝাতে, কারণ অনেক কথা বলে গলা খারাপ হয়ে গেছে, কিন্তু ছেলেটা কথা শুনল না। তাই লুসিফারকে বলল, আধা কুচি করে দে, কিন্তু দুর্ভাগ্য আধা ফুরিয়ে গেছে। সুজনও তখন কিছু আনতে বাসায় চলে গেল। এমি এটা শুনে তাড়াতাড়ি পালাতে গেল, কিন্তু আবার সিঁড়ি থেকে পড়ে গেল। ভাগ্য ভালো, দানব ধরে ফেলল, কিন্তু এমি তো রেগে গিয়ে ওকে মারল আর দানবকে অজ্ঞান করে দিল। পরে সুজনও হঠাৎ দরজা খুলে এমিকে ধাক্কা দিয়ে ফেলায় মাফ চাইল। দানব তখন ওর মজা করল, আরে
তুই তো খুব কেয়ারলেস, কিন্তু হিরোয়ের মতো কাজ করিস। এই সময় লুসিফার এমির পড়ে যাওয়া সব জিনিস তুলে নিল, ভাবল এটা এনার্জি ড্রিঙ্ক। তাই মহিলা তাড়াতাড়ি ছিনিয়ে নিল, বলল, যদি এমি এটা খায় তাহলে তো আলসিএলের মতো হিট স্ট্রোক হয়ে যাবে। এমি তো অবাক। সুজনও নিজেকে দোষ দিতে লাগল, আরে যদি ভালো ডিশ বেছে নিতাম তাহলে আলসিএলের এমন হতো না। কিন্তু ছেলেটা সুজনকে একদম দোষ দিল না। সুজনও এসে নিজের পরিচয় দিল এমিকে, আমি দূর দেশের একটা খুব নামকরা পরিবার থেকে এসেছি। তাই সুজনও এখনও এখানকার লাইফের সাথে পুরা অভ্যস্ত হইতে পারে নাই রে। এমি তো অন্য মেয়েদের দেখলে আগে থেকেই অভ্যাস। তারপর খুব ভদ্রভাবে গ্রিটিং করে। খাওয়া দাওয়া শেষ করে দানবটা অভিযোগ করল, আরে শিখার জিনিস তো অনেক আছে রে, যে মানুষের মতো করে বাড়তেছে। আর এই রবিবার থেকে দানব স্টোরের শিফট ম্যানেজার হয়ে যাবে। ছেলেটা শেখি মারল, এটা তো বড় রেসপন্সিবিলিটি, স্যালারিও অনেক বেশি। কিন্তু এমির তো একদম বিশ্বাস হইল না। তাই দানব বলল, একদিন আমি এমন উচ্চতায় উঠব যে তুই কল্পনাও করতে পারবি না। সুজনর মনে হইল এমি আর দানব নিশ্চয় ডেটিং করতেছে, কারণ ওরা দুজন খুব কমফোর্টেবলি কথা বলে। তাই এমিকে অনেকবার বোঝাতে হলো, আরে আমাদের কোনো রিলেশন নাই। আর ও আশা করতেছে শয়তানটা শিগগিরই লবণ বেচতে যাবে। এমির মনে হইল সুজনও তো চিহর মতোই দেখতে, তাই জিজ্ঞেস করল, তুই কি ডিমন লর্ডকে টার্গেট করতেছিস? সুজনও তখন ওকে বাইরে টেনে নিয়ে গিয়ে বলল, আরে তোর কেমনে জানলি? এমি তো বলতে যাচ্ছিল যে আগে চিহও শতনকে পছন্দ করত, কিন্তু তার বদলে বলল, আরে শুধু মনে হইতেছে তাই। প্রথমে এমির মনে হইল সুজনও একটা মনস্টার, কিন্তু গত সপ্তাহ থেকে তো কোনো অদ্ভুত ব্যবহার করে নাই, বরং খুব পোলাইট। তাই এমি সুজনকে অ্যাডভাইস দিল, আরে শতমের কাছে যাস না, ওর সাথে ডিল করা সোজা না। সুজনও বলল, আমার তো কমব্যাটের অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু চাকি তো ওয়ার্নিং দিয়েছে, তাই ওর কথা শুনব আর পরে গাইডেন্স চাইব। এরপর সুজনও ভেতরে গেল, আর এমি সহজে কন্ট্যাক্ট করার জন্য নিজের বিজনেস কার্ড দিয়ে দিল। তারপর শয়তানকে ওয়ার্নিং দিল, যদি সুজনোর সাথে কোনো উইয়ার্ড কিছু করার সাহস করিস তাহলে তোকে জানে মাইলা ফেলব। তারপর বাইরে গিয়ে সুজনকে গুড বাই বলে চলে গেল, কিন্তু অস্থির সিঁড়িটা আবার এমিকে ফেলে দিল। দুপুরে শয়তান কাজে যাওয়ার প্রিপারেশন করতেছে, তখন সুজনকে দেখল। জিজ্ঞেস করল, আরে এমি কি তোর সাথে বেশি কিছু বলেছে? সুজনও না করে দিল, আর ওকে খাওয়ার জন্য একটা বেন্টো বক্স দিয়ে দিল। কাজ শেষ করে ইমায়াতা এমিকে জিজ্ঞেস করল, আরে তোর সেই ভিটামিন মেডিসিনটা কেমন কাজ করতেছে রে? এমি তো খেয়ে ফেলেছে, কিন্তু এখনও তার ইফেক্ট টেস্ট করার সুযোগ পায় নাই। বলল, শয়তানের সাথে আমার বন্ড তো এখনও আগের মতোই আছে। যখনই দুজনে একে অপরকে ছুঁই কোনো না কোনো রিয়াকশন হয়ই। অন্যজন তখন এমিকে খোঁচা দিয়ে বলল, আরে তুই তো একদম ড্রিপি লাভারের মতো লাগতেছিস। এমি তো রেগে আগুন, কারণ ওরা তো কট্টর দুশ্মন। ইমায়াতা আশা করতেছে এমি যেন কোনো দুশ্মনী বাড়ানোর মতো কাজ না করে। তাই এমি বলল, আরে চিন্তা করিস না, আমি তো হিরোইন, মা বাবার হনারের শপথ নিয়েছি, কখনো কোনো রং কাজ করব না। ইমায়াতা বলল, এখনও কোনো দেশ কোনো স্টেপ নেয় নাই, কারণ রুমারগুলো লিক হয় নাই, কিন্তু চার্জ তো ওবার গায়েব হওয়ার সত্যি খোঁজ করতেছে। তাই এমিকে ওয়ার্নিং দিল, অ্যালার্ট থাকিস, কারণ ওদের মধ্যে কিছু ইম্পালসিভ লোক আছে, জাপানে ঝামেলা বানায় দিতে পারে। ঠিক তখনই ওনার এসে অ্যানাউন্স করল, চিকেন শপটা কাল থেকে খুলবে। আমি তো ব্যস্ত, তাই বিজনেসটা শয়তানের হাতে দিয়ে দিচ্ছি। ইমার্জেন্সিতে ওকে কন্ট্যাক্ট করতে পারবি, নইলে সেনকে আরও ম্যাচিওর করার জন্য নিজেই প্রবলেম সলভ করতে হবে। ও জিজ্ঞেস করল, আরে দোকানে ডিসকাউন্টেড মিল খাবি? কিন্তু আজ সেন একটা বেন্টো বক্স নিয়ে এসেছে। তারপর ইউথ খাওয়ার জন্য ব্রেক রুমে চলে গেল। শয়তান যখন বলল, এটা একটা ফিমেল নেইবার দিয়েছে, চিহো তো তাড়াতাড়ি শয়তানকে ধরে ফেলল। হাজারটা প্রশ্ন করতে লাগল, আর দেখতে চাইল ভিতরে কি আছে। শয়তান খুলে দেখালো, চিহোর তো একটা অমিনাস ফিলিং হইল। তবু নিচের অংশটা দেখতে চাইল, আর লাঞ্চ বক্সটা দেখে তো খুব শকড। সেই সন্ধ্যায় ইমা ডিপার্টমেন্ট স্টোর থেকে বাইরে বেরোতেই একটা মাস্ক পরা লোক তার দিকে দৌড়ে এলো। এমি তাড়াতাড়ি তার হোলি সোর্ড বের করে ফেলল, অপোনেন্টকে দূরে ছুঁড়ে ফেলল, আর কর্মচারীদের বলল, পুলিশকে তাড়াতাড়ি কল কর। তারপর মাস্ক পরা অ্যাটাকারের সাথে লড়তে বাইরে গেল, কিন্তু অ্যাটাকারের ওয়ার দিয়ে তার হোলি সোর্ডও হয়তো বেকার হয়ে যেতে পারে। তাই ওই লোকটা এমিকে শেষ করার জন্য সুযোগ নিয়েছিল রে, কিন্তু সিকিউরিটি গার্ড ঠিক সময়ে এসে বাঁচায়া দিল। ও তো পুলিশকে কল করে রেখেছিল, আর এমিকে স্টেটমেন্ট দিতে হবে বলে থামতে হলো। এমির মনে হইল ভিটামিন মেডিসিনটা তো কাজ করছে, তার হোলি সোর্ডে আগের চেয়ে অনেক বেশি পাওয়ার আছে, কিন্তু এখনও কনফিউজ যে দুশ্মনের সেই পার্পেল লাইটটা কি জিনিস, যেটা তার হোলি সোর্ড আর ম্যাজিক্যাল টুলসের সাথে পাল্লা দিতে পারে। হঠাৎ পুলিশ অফিসার তার ব্যাগ ফিরিয়ে দিল, আর ঠিক তখনই চিহো ফোন করে বলল, আরে সেনকে তো একটা মেয়ের থেকে হার্ট শেপ লাঞ্চ বক্স আসছে। তাই দুজনে মিলে অপোনেন্টের ইনভেস্টিগেশন করতে সেনের বাসায় চলে গেল। চিহো তো ভয় পাইছে, হয়তো এই মেয়েটা অ্যান্ট ইসলার কিরার, সেনের খাবারে পয়জন মিশাইয়া দিয়েছে, তাহলে তো ডিজাস্টার। দেখল সুজনও দরজা খুলতে বাইরে এসেছে। চিহোর তো মনে হইল, আরে এ তো মরতে যাইতেছে। পরে জানা গেল আলসিএল অসুস্থ হয়ে পড়েছে,
তাই সুজনও ওদের জন্য খাবার বানাতে এসেছে। এদিকে গেস্টদের জন্য তো যথেষ্ট বাটি আর চপস্টিক নাই, কিন্তু চিহো বলল আমি কিছু নিয়ে আসছি। খাবার রান্না হইলে লুসিফারকে একটা পুরানো পেপার কন্টেনারে খাবার দিল। এমির চেয়েও খারাপ ট্রিটমেন্ট পাইয়া লুসিফার তো রেগে গেল। স্যান বলল, আরে গেস্টদের তো প্রায়োরিটি দিতে হবে। সুজনও বলল, আমি তো টাকা বাঁচানোর জন্য বাকি থাকা জিনিস দিয়েই রান্না করছি, যতক্ষণ না আমার এমন জব পাই যেটা আমার ডেইলি খরচ চালাইতে পারে। এটা শুনে সেন তো ওকে বলল, আরে আমাদের এখানে কাজ কর না, সবাই তো শকড। বলল, চিহো তো থাকতেছে, তাই সুজনের উপর বেশি প্রেশার পড়বে না। লুসিফার তো স্পিচলেস, কারণ ডিমন কিং তো মেয়েদের সাইকোলজি বোঝে না। আর চিহো এখন ডিসঅ্যাপয়েন্টেড না, বরং পুরা ডেসপারেট হয়ে গেছে। এমি সুজনকে বলল, আরে হুট করে ডিসিশন নিস না, অ্যাকোয়েন্টেন্সের সাথে কাজ করার ভালো মন্দ দুইটাই আছে। তাই সুজনও বলল, ঠিক আছে, আমি এই ব্যাপারে আরও কেয়ারফুলি ভাবব। আলসিয়েল তো দেখে খুব কৌতূহলী হয়ে গেল যে সুজনও সবসময় ট্র্যাডিশনাল জাপানি কাপড় পরে থাকে রে। তাই সুজনও বলল, আরে আমার ওয়ার্ড্রোবে তো কোনো ওয়েস্টার্ন স্টাইলের কাপড়ই নাই। সবাই তো 5 সেকেন্ডের জন্য স্টান্ট হয়ে গেল। লুসিফার জিজ্ঞেস করল, তুই জানিস ব্যাগ কোথায় থেকে কিনতে হয়? কিন্তু এমি তাড়াতাড়ি ব্যাগটা ছিনিয়ে নিল, কারণ ভয় পাইছে যে লুসিফার ওকে তার গেমিং অ্যাডিকশন দিয়ে ইনফেক্ট করে দিবে। এমনকি চিহো লুসিফারের সাথে ডিসক্রিমিনেশন করল। তাই ইউথ তো খুব ডিসস্যাটিসফাইড। চিহো এমিকে বলল, আরে সুজনকে শপিংয়ে নিয়ে জানা, আমিও হেল্প করব। তারপর সুজনও একটা নতুন ট্র্যাডিশনাল আউটফিট পরে এমির সাথে বাইরে চলে গেল। এদিকে আলসিয়েল ডিমন গার্ডকে মনে করিয়ে দিল, চিহোকে সাবধানে বাসায় নিয়ে যারে, কিন্তু ওদের তো হেঁটে যেতে হলো, কারণ শহরে সাইকেল চালানোর পারমিশন নাই। ডিমন জানতে চাইল, চিহোর মা বাবা কি আমার বাসায় আসার ব্যাপারে কোনো মতামত দিয়েছে? চিহো তো আগেই বাসার ঠিকানা দিয়ে দিয়েছে, তাই ওর মা বাবা আগেই অনুমতি দিয়ে রেখেছে। চিহো ডিমনের জন্য বেন্টো বানিয়ে দেওয়ার অফার দিল। ছেলেটা রাজি হয়ে গেল। চিহো তো খুব খুশি হয়ে গেল। ডিমন জিজ্ঞেস করল, আরে তোর আমার আইডেন্টিটির ব্যাপারে কোনো চিন্তা হয় না? চিহো বলল, এমির মাধ্যমে তোর ভালো কাজগুলো জেনেছি। আমি তো তোকে সত্যিই পছন্দ করি রে। তুই যদি আমাকে শুধু বোনের মতো দেখিস তাহলেও ঠিক আছে, ওয়ান সাইডেড লাভ তো চলতেই পারে, কিন্তু মেয়েদের রাগাইয়া দিস না, এটা খুব বোকামি হবে। হঠাৎ সুজনও বলে উঠল, আরে চিহোর সব কথা তো আমি শুনে ফেলেছি। চিহো তো লজ্জায় এমন লাল হয়ে গেল যে মেন ক্যারেক্টারের সাইকেলটা চুরি করে দৌড় দিল। সুজনও জিজ্ঞেস করল, চিহোর ফিলিংস পাওয়ার ব্যাপারে তুই কি ভাবিস? ডিমন তাড়াতাড়ি বলল, যদি তার মা বাবা আমার উপর ট্রাস্ট করে তাহলে আমাকেও একটু অনেস্টি দেখাতে হবে না? সুজনও পরে এমির সাথে দেখা করতে স্টেশনে গেল রে, কিন্তু এই মেয়েটা তো ট্রানজিট কার্ড কিভাবে ব্যবহার করতে হয় জানেই না। এমি তো অবাক, আরে তুই এখানে কেমনে আসলি? সুজনও বলল, আরে আমি তো একটা পোর্টাল ব্যবহার করেছি, সোজা এখানে পড়ে গেছি। হঠাৎ দুজনেই চিৎকার দিয়ে উঠল, কারণ এমির তো জানা ছিল না যে সুজনও অ্যান্টা ইসলা থেকে এসেছে। আর সুজনও যখন এমিকে জিজ্ঞেস করল, তুই কি ডিমন গডকে টার্গেট করতেছিস, তখন সুজনও ভাবল এমি তো আগে থেকেই তার আইডেন্টিটি জানে, কিন্তু আসলে এমি তো জিজ্ঞেস করতেছে তুই কি ডিমনকে পছন্দ করিস। সুজনও তখন সেই রুমারটা তুলল যে এমি আর ডিমন গড একই পক্ষে আছে। এমি তো রেগে আগুন, আরে চার্জ তো আমার থেকে বদলা নিচ্ছে। এমির সন্দেহ হইল যে কাল স্টোরে যে মাস্ক পরা লোকটা ছিল সেটা হয়তো সুজনও, কিন্তু তার তো কোনো ঘাটাও নাই। সুজনও বলল, আরে আমি তো তোকে চ্যালেঞ্জ করার জন্য এত বোকা না, আমি তো নিজেকে সুজনও বলে পরিচয় দিচ্ছি। ইনকুইজিশন চার্চের চিফ ইনকুইজিটর তো ডিউটি টাইমে ছিল, তাই পুরা কোয়েশ্চেন করতেছে। এমি সুজনকে বলল, যা ইমিগ্রেশনে অ্যাপ্লাই কর, পরে আমাকে সব খুলে বলিস। মেয়েটা তো রেগে গেল, আরে ট্রানজিট কার্ড তো ব্যবহার করতেই জানি না, এসকেলেটারও চেনে না, তাই মুখ থুবড়ে পড়ে গেল। আর টিভি দেখে তো খুব কৌতূহলী। এমির তো অবিশ্বাস্য লাগলো, আরে সুজনও তো একদম প্রভিন্সিয়াল টাইপের, তাই জিজ্ঞেস করল, এখানে আসার পর কি কি শিখলি? সুজনও জানত যে ট্র্যাডিশনাল জাপানি কাপড় তো জাপানের পুরানো পোশাক, তাই সে সবসময় হিস্টোরিক্যাল ড্রামা দেখত যেখানে এইসব দেখায়। এমি জিজ্ঞেস করল, তুই ডিমন গডের বাসার কাছে কেন থাকিস? সুজনও বলল, আরে ওর উপর নজর রাখার জন্য। যখন সুজনও জানল এমি ডিমন গডের সাথে এক পক্ষে না, তখন বলল, চল আমরা মিলে ডিমনকে হারাই, চার্চকে ঠিক করি, আর অ্যান্টাইসলাই ফিরে যাই, কারণ ওদের ইন্টেনশন তো ওবার অন্যায়গুলো লুকানো। এমি বলল, আমি তো এতে একমত না রে। তাই সুজনও এমিকে বোঝানোর চেষ্টা করল, আরে আমার তো সত্যিকারের পজিশন আর সম্মান ফিরে পাওয়ার জন্য এইসব করতেছি রে। কিন্তু এমি তো মানলই না, বলল, আরে আমি কেমনে তোর উপর ট্রাস্ট করব যে তুই আমাকে আর ডিমন গড দুজনকেই শেষ করতে চাস, আর সুরঙ্গটাও ধ্বংস করে দিয়েছিস। উপরন্তু ডিমন গডকে হারানো তো আমার মিশন, তাই আশা করি তুই ইন্টারফেয়ার করবি না। আরও বলল, যাই করিস না কেন ডিমন গড তো সাথে সাথে সব বুঝে ফেলবে। এমি সুজনের জন্য অনেক ফ্যাশন ম্যাগাজিন বের করে দিল, আর দুপুরে আবার দেখা করার ব্যবস্থা করে দিল। এদিকে চিহো ডিমন গডের কাছে গিয়ে মাফ চাইতেছে, আরে তোর সাইকেলটা নিয়ে দৌড় দিয়েছিলাম, সরি রে, কারণ পাশের রেস্তোরাঁ খুলে গেছে, তাই তার স্টোরে তো কাস্টমার খুব কম। বস বলল, তোর সহকর্মীকে তো অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে, কারণ আমরা কম্পিটিটরের সাথে লড়াইয়ে হেরে গেছি। তাই ডিমনকে অর্ডার দিল স্যান্টাকিকে যে কোনো উপায়ে হারা। কিছুক্ষণ পর একটা নীল চুলওয়ালা ছেলে দোকানের মালিককে খুঁজতে এলো। ডিমন বলল, ও তো বাইরে আছে। এই লোকটা তো জানতো যে ডিমন অনেক ভালো কোয়ালিটির কর্মচারী, তারপর নিজের বিজনেস
কার্ড দিল। ডিমন দেখল নাম মিৎসুকি, আর স্যান্টাকে চিকেনের দোকানের মালিক। হঠাৎ চিহোকে দেখে বলল, ওয়াও, খুব সুন্দর তো। চাপলুসি করে প্রশংসা করতে লাগলো, আর তাড়াতাড়ি একটা টেক আউট পোর্শন অর্ডার দিল। চিহো তো খুব বিরক্ত। আরে, এই লোকটা তো অনেক স্ট্রং কোলন লাগাইছে, চশমাটাও চকচক করতেছে, ও তো সত্যিই আমাদের রেস্তোরাঁকে হারাতে চায়। তাই ডিমন বলল, আমি তো আলসিএলকে কম্পিটিটরের ইনফো কালেক্ট করতে পাঠাইছি। যখন এমি আর জিকা কাজ করতেছে তখন ওদের সাথে সুজনোর দেখা হয়ে গেল। সুজনও বলল, আরে, আমি তো ট্র্যাডিশনাল জাপানি কাপড় আর ট্রেন কার্ড কেনার জন্য একটা দামি আংটি বেচে দিয়েছি রে, সুখী হয়ে গেছি। তারপর সুজনও এমিকে বলল, চল না, আমাকে ডিমনগডের কাজের জায়গায় নিয়ে যা। এটা শুনে জিকার তো মনে হলো, আরে, লাভের কম্পিটিটরের সামনে পড়তে যাইতেছি। তাই ড্রামা দেখার জন্য সুজনোর সাথে যাওয়ার ডিসিশন নিল। এদিকে আলসিএল তো স্পাই করতে সাকিতে গেছে, আর চিহো আর মেইন ক্যারেক্টার খুব টেনশনে। কম্পিটিটরের দোকানে তো কাস্টমারের ভিড় লেগে আছে। জলদি ওরা হাতগাসায় পৌঁছে গেল, কারণ আজ তো উৎসব, জায়গাটা পুরা জমজমাট। জিকা দেখল এমজি জোনোর দোকান তো একদম খালি, লাভের লড়াইয়ের জন্য একদম ফিট না। আর স্যান্টাকির দোকান তো ভর্তি লোক, তাই জিকা ওটাকে রণভূমি বানায়া ফেলল। তারপর জিকা লড়াইটা সলভ করার জন্য ডিমনের ডিটেলস শুনতে চাইল। এমির তো চিন্তা, সুজনও তো তোর বান্ধবীর এই ভুল বোঝাবুঝির সাথে কেমনে ডিল করবে। জিকা দুজনকে বলল, চল খাবার অর্ডার করি, আমি তো তোদের ট্রিট দিচ্ছি। মিৎসুকি তো ডিসকাউন্ট কুপন দিল আর জিকার হাত ধরার চান্স নিল। জিকা তো ভয়ে কাঁপতে লাগল। জিকা তার বান্ধবীদের কাছে গিয়ে মিৎসুকির কোলনের গন্ধ আর ডিস্টার্ব করার জন্য খুব খারাপ কথা বলে এলো। জিকা তো আসলে তার দুই বন্ধু ড্রামাটিক লাভ স্টোরি শুনতে চাইতেছে, তাই সুজনও বলল, ডেমন তো একটা কাইন্ড নেইবার। এটা শুনে এমি তো কনফিউজড হয়ে গেল, কারণ কিছুক্ষণ আগেই তো এই মেয়েটা ডেমনগডকে শেষ করার কথা বলতেছে। এমি যখন বলল, ডেমন তো আমার এনিমি, জিকা তো তার বান্ধবীকে একদম অনেস্ট মনে করল না। এমি বলল, আরে, আমি তো সুজনকে ডেমন কিং থেকে দূরে থাকতে বলেছি অন্য কারণে, লাভের কম্পিটিশনের জন্য না। এমি চায় না যে জিকা ওকে ডেমনের সাথে জোড়া দিক, তাই ওকে একটা ব্যাডম্যান বলে ট্যাগ করে দিল। এতে আলসিএল তো পুরা ফিউরিয়াস হয়ে গেল। অন্যদিকে ডেমন খুব ওয়ারিড, কারণ আগে তো তার সাবঅর্ডিনেটকে সেন্টাকিতে ফুড সার্ভে করতে বলেছিল। আলসিএল তো কম্পিটিটরকে টাকা দিতে চায় না একদম। ডেমন গড তো বোঝালো, আরে, ওখানে যাওয়ার পারপাস তো ওদের সবকিছু ইন্সপেক্ট করারে, কারণ এটা তো ডেমনের ক্যারিয়ারের ব্যাপার। তাই আলসিএল প্রমিস করল, মিনিমাম খরচে তোদের ইন্সপেকশন করে দিব। এটা শুনে ডেমন গড তো খুব ইমপ্রেসড হয়ে গেল। হঠাৎ চিহো এসে বলল, আরে, আজকের সব কাজ তো প্রায় শেষ হয়ে গেছে রে, রাস্তায় তো ভিড় লেগে আছে, কিন্তু দোকানে কাস্টমার তো এখনো খুব কম। তাই কোনো উপায় খুঁজতে চাইল, কিন্তু কিছুই মাথায় আসলো না। সবাই তো ডেমনকে বলল, আরে, ডিসঅ্যাপয়েন্ট হইস না, মন খারাপ করিস না, ছেলেটার মোরাল তো আবার ফিরে এলো। ওরা সবাইকে উৎসাহ দিল, কম্পিটিটর তো এখন শুধু টেম্পোরারি প্রফিট করতেছে, কিন্তু শিগগিরই আমরা আবার নাম্বার 1 পজিশন ফিরে পাবো। এখন তো সবাই মিলে উইন্ডোজ ক্লিন কর। আলসিএল এমির সাথে সেটেল করতে যাচ্ছিল, তখন এমি একটা ফেভার চাইল, কারণ জানতো আলসিএল তো এই রেস্তোরাঁর ইন্সপেকশন করতেছে। তাই এমি প্রমিস করল, তোকে তোর ফেভারিট ডিশ খাওয়াইয়া দিমু। এটা শুনে আলসিএল তো তার ডিগনিটি একদম ছাড়িয়ে দিল আর টেবিলে বসে পড়ল। কস্ট সেভিংয়ের জন্য তো নিজের কনসাসও সস্তায় বেচতে রাজি। জিকার তো মনে হলো আলসিএল এমির ফ্রেন্ড, তাই দুজনেই তাড়াতাড়ি না করে দিল। জিকা বলল, আমি তো ডেমনের সাথে থাকি, তাই ডেমনের ব্যাপারে কিছু জানতে চাইল। ছেলেটা তাড়াতাড়ি একটা গল্প বানাইয়া ফেলল, আমি আর ডেমন একসময় একটা কনস্ট্রাকশন কোম্পানি চালাইতাম, আর এমি তো রাইভাল কোম্পানির এমপ্লয় ছিল। জিকা তার বান্ধবীকে জিজ্ঞেস করল, আরে, ওই প্রফেশনে কাজ করার সময় তোর বয়স কত ছিল? আলসিএল বলল, তখন তো এমি শুধু টেম্পোরারি এমপ্লয় ছিল। এটা শুনে সুজনও তো খুব সারপ্রাইজড। এমি বলল, আরে, ওই লোকটা তো লাইন মারতেছে। পলসাল বলল, বিজনেস তো খুব সাকসেসফুল ছিল, কিন্তু স্কেল এত ছোট ছিল যে ম্যানেজমেন্টকে সোজা অর্ডার দিতে হতো, কারণ এমআই তো খুব ভালো ছিল। ওরা তো প্রায়ই একে অপরের সাথে কম্পিট করত। সেই সময় তো ইকোনমিক ক্রাইসিস চলতেছিল রে, তাই আমাদের মতো নতুন লোকেরা যারা কোম্পানি ম্যানেজ করত, রেজাল্ট হইল এমির জিত হয়ে গেল, আর মাও কোম্পানি তো ব্যাংক্রাফট হয়ে গেল। তাই দুজনকেই দূরের একটা অ্যাপার্টমেন্টে চলে যাইতে হইল। কিন্তু ডেস্টিনি তো আবার ওদের এমির সাথে মিলাইয়া দিল। হয়তো এখনও তার পুরানো রাইভালের খেয়াল রাখে, তাই প্রায়ই ওদের বাসায় আসত। তাই ডেমন তো মাত্র 1 বছরে 100টা শিফট কাজ করে শিফট ম্যানেজার পদে প্রমোশন পাইয়া গেল। কিন্তু ছেলেটা তো আবার বিজনেস শুরু করার ডিটারমিনেশন রাখতেছে। আলসিএল বলল, আরে, ডেমন কিং তো এমিকে খুব হেট করে, তাই জিনিসপত্র তো জিকা যেমন ভাবতেছে তেমন না। জিকা তো খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল, কারণ অনেক ওভারথিঙ্ক করে ফেলেছে। জিকা বলল, আমার ফ্যামিলিও তো একটা ছোট ফ্যাক্টরি চালাইতো, বিপদে পড়লে সবাই মিলে একে অপরকে হেল্প করত। তাই আলসিএলকে বলল, আরে, তুই তো অনেক প্রাউড হ, কারণ তুই ডেমনের জন্য খুব স্ট্রং সাপোর্ট। ছেলেটা তো ওয়ার্মলি হাসলো। জিকার তো খুব ভালো লাগলো, কারণ ও এখনও ডেমনের সাথে দেখা করতে চায়। তাই আলসিএলের সাথে তার বাসায় গিয়ে দেখা
দেখা করার ডিসিশন নিল। যাওয়ার আগে ছেলেটা আরও কয়েকটা ডিশ অর্ডার করলো আর এমিকে পেমেন্ট করার জন্য পিছনে রেখে গেল। প্রথমে বাইরে গিয়ে মিৎসুকি দেখল এমি স্যাড হয়ে আছে, তাই পোয়েট বয়ের মতো অ্যাক্ট করে অনেক রকম অ্যাডভাইস দিতে লাগলো। বলল, আরে যখন মেয়েরা দুর্বল হয় তখন ছেলেরা প্রায়ই অ্যাডভান্টেজ নেয়। এমি তো একদম বুঝতেই পারল না। তারপর আলসিয়েল ডেমন গডকে বলল, কম্পিটিটরের দোকান তো ডিসকাউন্ট কোড দিচ্ছে, চিকেন তো হাড়সহ খাওয়া যায়, আর ওরা অর্গ্যানিক কফি ব্যবহার করে। ডেমন চাপ দিতেই ছেলেটা বলল, একটা পোটেটো কম্বো আর 2টা এক্সট্রা লার্জ টুনা পোর্শন রিওয়ার্ড দে। ডেমন বলল, যদি লুসিফার এই ডিশগুলো নিয়ে কমপ্লেন করে তাহলে তোকে একটা পাঞ্চও মারব না, একদম ঠিকঠাক মাইরা দিমু। আলসিয়েল 3টা মেয়ের সাথে ডেমন গডকে বেস্ট উইশেস দিয়ে আগে চলে গেল। জিকা তো ডেমনকে প্রফেশনালি কাজ করতে দেখে খুব জেলাস হয়ে গেল, কারণ এমির চারপাশে তো অনেক ট্যালেন্টেড লোক আছে আর ও নিজেও তো তাদের মধ্যে একজন। এই সময় ডেমন 3জনের কাছে এসে বলল, আরে অর্ডার দাও না, কিন্তু এমি তো ছেলেটাকে বলল, আরে কফি আর অ্যাপেল পাই নিয়ে আয় না এখানে। ছেলেটা তো খুব বিরক্ত হয়ে গেল। উপরন্তু জিকা তো ওকে বলল, আরে এত আনঅ্যাট্রাকটিভ হয়ে থাকিস না। এতে ছেলেটা তো ইমোশনাল হয়ে গেল আর ওকে স্কোল দিয়ে দিল। জিকা তো ডেমনের অ্যাটিটিউড নিয়ে কমপ্লেন করার ধমক দিল, কিন্তু ডেমন তো ইগনোর করে বলল, তুই কে রে? জিকা বলল, আমি তো এমির কলিগ রে, আল আর এমিকে তোর কথা বলতে শুনেছি, তাই কনফার্ম করার জন্য এখানে আসছি। ছেলেটা তো ডিসঅ্যাপয়েন্টেড, কাস্টমার তো আসতেই চায় না, কিন্তু ট্রাভেল মেকার এমি তো এসে হাজির। চিহো তো ওকে বলল, আরে এমন কথা বলিস না, আর এমির জন্য খাবার নিয়ে এলো। সাথে জিকাকে ফ্রেন্ডলি গ্রিটিং করলো আর হেল্পের আশা করলো। জিকা তো ভাবল, আরে চিহো তো খুব কিউট রে, তাই ওকে চেস্টে জড়িয়ে ধরল। চিহো তো প্রায় শ্বাস বন্ধ হয়ে যাইতেছিল। তারপর জিকা ডেমনকে জিজ্ঞেস করল, আরে কম্পিটিটরের সাথে কিভাবে ডিল করবি, কারণ তুই তো বাইরে থেকে যতটা ফুলিশ লাগিস আসলে ততটা না। তাই ডেমন তো তার মোটিভেশন জাগায়া ফেলল আর অ্যাডভার্টাইজিংয়ের জন্য ফ্লায়ার ব্যবহার করার ডিসিশন নিল, কিন্তু কেউ তো কেয়ার করল না। ছেলেটা তো ডেমনস্ট্রেট করতে লাগলো, আরে আমাদের পাশে যে খাবার রাখা আছে সেটাও বোনাস দিয়ে খাওয়া যায়। সবাই তো বলল হ্যামবার্গারে তো হাড় থাকে না, তাই ভাবল চিহো তো মেন্টালি উইক আর বারবার তার ফটো তুলতে লাগলো। ডেমন তো লোকজনকে টয়লেট ফ্রি অ্যাক্সেস দিতে চাইল, কিন্তু সেইভাবে তো কোনো বেনিফিট হইল না। 3টে মেয়ের তো মনে হলো, আরে এর তো এখন কোনো ফিউচার নাই রে। কিছুক্ষণ পর একটা লোক এসে ডেমনকে 2টো বাঁশের গাছ দিয়ে গেল, তাই সবাই মিলে গাছে কাগজ সাজাইয়া স্কিল দেখাইতে লাগলো। যখন কাস্টমাররা উইশ লিখবে তাদের ফ্রি ড্রিঙ্কস দিবে। জানা গেল যে বাঁশের গাছের রিকোয়েস্টটা ডেমন মিস্টার নাবেকে করেছিল, যার সাথে ডেমনের দেখা হয়েছিল যখন ও এরিয়া ক্লিনিংয়ে ভলান্টিয়ার হিসাবে পার্টিসিপেট করত। জিকার তো মনে হলো এই আইডিয়াটা তো খুব ভালো রে, এমনকি এমিকেও মেনে নিতে হলো। তারপর সব কাস্টমার তো বাঁশের গাছ দেখার জন্য দৌড় দিয়ে চলে এলো। জিকা তো অবাক হয়ে গেল, আরে এই আইডিয়াটা তো কতটা এফেক্টিভ। অ্যাডভার্টাইজিং গড মানে মার্কেটিং কিং, আর স্টাফ তো আজ রাতের কেপিআই ওয়ারের জন্য পুরা রেডি। কাল তো কাস্টমারের সাথে খুব ব্যস্ত ছিল। ডেমন তো তার অ্যাচিভমেন্টে রিল্যাক্স করল না। যখনই কিসাকির কথাগুলো মনে পড়ে তখন তো নার্ভাস হয়ে যায়। হঠাৎ বলল, কাল তো ফুশিমা পার্কে যাইতে হবে। এটা শুনে ডেমন তো ঘাবড়ে গেল, কারণ সেলস টার্গেট তো আনএক্সপেক্টেডলি পুরা হয়ে গেছে। কিসাকির বন্ধু তো শুধু কয়েকদিনের জন্য ডেমনকে ধার নিতে চায়, কারণ ওরা তো নতুন একটা এন্টারটেনমেন্ট জোন আর ফেয়ার খুলেছে, সেখানে তো অনেক লোক আসবে। চিহো তো সাথে যাইতে চাইছিল, কিন্তু বস বলল দরকার নাই রে, তাই যাইতে পারল না। সন্ধ্যায় অ্যালসিয়েল তো অনেক উদন খাইল, কারণ সেটা তো শেষ হয়ে যাইতেছে। লুসিফার বলল, ফুশিমা পার্কে তো নতুন হন্টেড হাউস খুলবে আর 300 স্পিসিস পর্যন্ত বিশাল রেপটাইল এক্সিবিশনও থাকবে। হন্টেড হাউসটা তো অন্য জায়গার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর, ওখানে তো অনেক ফিয়ার আছে যেটা ম্যাজিক্যাল পাওয়ার বাড়ানোর জন্য খুব ভালো। তাই অ্যালসিয়েল ডেমন গডের সাথে যাইতে চায়। লুসিফার তো পিৎজা খাওয়ার জন্য টাকা চাইল, কিন্তু অ্যালসিয়েল দিল না, ছেলেটাকে উদন খাইতে বাধ্য করল। আরে এটা তো শেষ হয়ে যাইতেছে। ঠিক তখনই এমিকে চিহো ফুশিমা পার্কে ইনভাইট করল। এমি তো তার ফেভারিট পার্সনের সাথে ফান মোমেন্টসের জন্য অনেক সুইমস্যুটও রেডি করে রেখেছে। সুজনও এমিকে বলল, কাল তো ডেমন গড পার্কে যাবে, কিন্তু এমি তো আগে থেকেই জানতো আর চিহোর সাথে যাবে। এমির মনে হয় না যে পার্কে ম্যাজিক্যাল পাওয়ার থাকবে, তাই সুজনও বলল, আরে তুই তো খুব নাইভ, আমিও তো ভেরিফিকেশনের জন্য যাব। পরের দিন ডেমনকে নতুন ওয়ার্ক প্লেসে ট্রান্সফার করে দিল। বস শুনেছে যে ও খুব ভালো কাজ করে, তাই ডেমন প্রমিস করল তোর এক্সপেকটেশনের উপর খাড়া উঠবরে, কারণ আজ তো কাস্টমারের অনেক ভিড় হবে, তাই আশা করতেছে সবাই মিলে একে অপরকে ভালো করে হেল্প করবে। এই সময় কাই এমি আর সুজনের সাথে মিলে গেছে, কারণ পার্কে এটা তার ফার্স্ট টাইম, তাই চিহোর থেকে গাইডেন্স পাওয়ার আশা করতেছে। কাপড় বদলানোর পর এমি চিহোর স্পিকার্সের জোড়া দেখে তার ফ্ল্যাট স্ক্রিন নিয়ে খুব ইনসিকিউর ফিল করল। এখন ডেমনটা আসলে কি ভাবছে? ঠিক তখনই ডেমন খুব প্রোডাক্টিভভাবে কাজ করছিল, তাই বসটা বেশ স্যাটিসফাইড ছিল। চিহু এখানে তার সাপোর্ট করতে এসেছিল জিনিসপত্র কিনতে। সে তার বুকটা দেখানোর একটা চান্স নিল আর মেইন ক্যারেক্টারকে জিজ্ঞেস করলো, কেমন লাগছে বলতো? ডেমনের মাথায় ঢুকলো না, বলল এই এরিয়াটা কাস্টমারে ভর্তি, তাই অনেক কিছু শিখে ফেলেছি। যখন ডেমন এমি আর সুজনকে আসতে দেখল তখন ছেলেটা তাড়াতাড়ি তার মুখ 360 ডিগ্রি ঘুরিয়ে ফেলল, কারণ আলসিল অনেক বেশি ওড়ন খেয়ে ফেলেছিল, তাই তাকে 24 ঘন্টা বাথরুমে মুখ করে থাকতে হলো। ছেলেটা খুব আপসেট ছিল, কারণ সে ডেমন গডকে আর সাপোর্ট
করতে পারবে না, অথচ লুসিফার তো ক্রুয়েলভাবে চাইছিল যে ও চিরকাল ওখানে ঘুমিয়ে থাকুক, যাতে খাওয়ার সময় ফ্রিতে শপিং করতে পারে। চিহু এই হটেড হাউস নিয়ে খুব কিউরিয়াস ছিল, তাই সে সবাইকে ওখানে ইনভাইট করল। জায়গাটার পরিবেশ একদম গ্লুমি, আর ভূতেরা দেখা দিতে থাকলো। সবাইকে ভয় দেখানোর চান্স খুঁজছে। চিহু ভুল করে জানালায় ভূতের ছায়া দেখে ফেলল আর ভয়ে চিৎকার করে দৌড়ে পালালো। তারপর দুজনেই চিহুকে খুঁজতে গেল আর কাউকে ক্রাইম করতে দেখল। হঠাৎ সে মাথা ঘুরালো আর একটা ভয়ঙ্কর মুখ সামনে এসে পড়ল। ওটা তাদের 5 সেকেন্ডের জন্য ফ্রিজ করে দিল। তারপর চিহুর সাথে দেখা করতে বাইরে দৌড়ালো। এরপর ওরা রেপটাইল জোনে চলে গেল। এমি বলল এখনো ফিরে যাওয়া ভালো হবে না, কিন্তু চিহু তবু যাওয়ার জন্য জেদ করল। সুজুনও এমির মজা নিয়ে বলল, ভয় পাচ্ছিস তো স্বীকার কর না। তখন মেয়েটা বলল, ভয় পাচ্ছি না রে, কিন্তু যেতে ভালো লাগছে না। চিহুরও রেপটাইল পছন্দ না, কারণ ওরা হঠাৎ হঠাৎ বেরিয়ে আসে, তাই ও খুব নার্ভাস হয়ে যায়। আর এমি তো ওদের থেকে একদম ভয় পায়, কারণ আগেও ও জায়ান্ট রেপটাইলের সাথে লড়াই করেছে। সুজুনোর কাছে ওরা ভয়ের কিছু না, বরং ও জানতে চায় ওদের টেস্ট কেমন, কারণ ওকিনাওয়া গেলে শপকিপার ওকে লিজার্ড দিয়ে বানানো অনেক ডিশ দিয়েছিল। তবে ওদের ইন্টারফেসটা একটু আনস্টেবল ছিল। অপারেটিং সিস্টেমটা তো খুবই ডিলিশিয়াস। তাই এমি তাড়াতাড়ি সুজুনোকে মনে করিয়ে দিল, চিহুকে অ্যান্টি ইসলার গল্প শোনাস না যেন। এদিকে বস ডেমনকে বলল, কাজ শেষ করে পার্কে মালামাল পৌঁছে দে। এমি রেপটাইল দেখছিল। হঠাৎ একটা লিজার্ড জিভ বের করল। ও শক খেয়ে পিছিয়ে গিয়ে একটা লোকের সাথে ধাক্কা খেল। তার কি পড়ে গেল আর একটা বানর সেটা তুলে নিল। কিছুক্ষণ পর এমি একটা কিউট বানর দেখল, খেলার জন্য ডাকল, কিন্তু সারপ্রাইজিংলি বানরটা ওকে ইগনোর করে চিহুর বড় গোল্ডেন স্পিরিটে মজা করতে লাফ দিয়ে চলে গেল। মেন ক্যারেক্টার যখন যাচ্ছিল তখন কেউ ডেমন বলে ডাকতে শুনল। ভাবল কি ব্যাপার, পরে জানল ওটা তার বানরের নাম। চিহু তো বুঝতেই পারছে না এখন কি করবে। বানরটা তার মালিককে ডাক শুনে দৌড়ে তার কাছে চলে গেল। সবাই আলোচনা করছে যে বানর ডেমনের মেয়েদের প্রতি লাভ আছে, বিশেষ করে বড় মেয়েদের পছন্দ করে। এতে মেন ক্যারেক্টার একদম আনকমফর্টেবল হয়ে গেল, বলল চুপ করো সবাই। ঠিক তখনই অ্যাডি ফিশের খাঁচা খুলে গেল, কিন্তু কারো খেয়ালই নেই, ওরা তখনও কেয়ার ফ্রি হয়ে খেলছে। কিছুক্ষণ পর সবাই প্যানিক করে দৌড়াতে লাগলো, কারণ একটা কুমিরকে কিনারায় উঠতে দেখল। ডেমন দেখে ফেলল, তাড়াতাড়ি সবার ভয় দূর করে দিল। তারপর কুমিরগুলোকে তাড়ানোর জন্য ম্যাজিক ব্যবহার করল। সুজুনোর মাথায় ঢুকছে না যে ও মানুষদের বাঁচালো কেন, আর যে ম্যাজিক্যাল পাওয়ার কালেক্ট করতে এত হার্ডওয়ার্ক করেছে। দুপুরের দিকে বস ডেমনের খুব প্রশংসা করল। যখন এমআই এর গ্রুপ ফিরে আসছিল তখন চিহু বলল, এমআই আর সুজুনোর সাথে বাইরে যাওয়াটা তো সেকেন্ডারি ব্যাপার রে, আসল কথা হলো ডেমনকে পিসফুল দেখা। তারপর ওদের এমআইকে গুড বাই বলতে হলো আর বাড়ি চলে আসতে হলো। হঠাৎ সুজুনো রাস্তার ধারে একটা উইংড পার্সন দেখল, কিন্তু সে তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে গেল। পরের দিন লুসিফার ডেমন গডকে জিজ্ঞেস করল, কিরে ম্যাজিক্যাল পাওয়ার কালেক্ট করেছিস? ও বলল, আরে আগেই তো ইউজ করে ফেলেছি। তাই এলসিএল লুসিফারকে চিট বলে গালি দিতে ক্রল করে বাইরে বের হলো। হঠাৎ একটা লোক পার্সেল ডেলিভারি দিতে এলো। লুসিফার নিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ স্প্যাজম হয়ে মুখ থুবড়ে পড়ে গেল। তাই ডেমনকে দরজা খুলতে হলো। দেখা গেল লোকটা অনেক বড় পার্সেল কিনেছে। আলসিএলের কাছে সেটা হ্যান্ডেল করার টাইম ছিল না। ও ওয়াশরুমে ফিরে যাওয়ার আগেই, যাই হোক, ইলনেসটা খুব সিরিয়াস ছিল। তবু ছেলেটা ডাক্তারের কাছে যেতে রিফিউজ করলো। ডেমন একদম হেল্পলেস হয়ে গেল। তারপর আলসিএল সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়ল, তাই ডেমনকে তার জন্য খাবার বানাতে হলো। হঠাৎ আরেকটা পার্সেল এলো। আলসিএল ভাবল লুসিফার আবার শপিং করছে। পরে জানলো ল্যান্ডলেডি হাওয়াইতে অনেক ইন্টারেস্টিং জিনিস পেয়েছে, তাই এখান পাঠিয়েছে আর ডিসকাউন্ট মার্কেট ফেস্টিভ্যালে বেচতে বলেছে। এদিকে সুজুনোর মনে পড়ছিল মাতসুকির সাথে কবে দেখা হয়েছিল। অ্যান্টি ইসলায় লোকজন আলোচনা করছে যে টম কিভাবে গ্রেট ডিভাইন চার্চের বিরোধিতা করেছিল আর তার সাথে কি ব্যবহার করা হয়েছে। অন্য গ্রুপ শুনল চার্চের নাইটরা একটা ভিলেজে তৈনাত আছে, তাই ওরা অরো সোলজার পাঠাতে চায়। কিন্তু কেউ ডিসঅ্যাগ্রি করল, কারণ এমন করলেও জিতবে না। তাই ওরা খবর ছড়ানোর ডিসিশন নিল যে চার্চের নাইটরা ভিলেজ রক্ষা করতে পারবে না, আর অ্যালায়েন্সের নাইটরা ড্যামন গডকে ডিসিপ্লিন করার জন্য ক্যাম্পেইন শুরু করবে। যখন ওরা সুজুনোকে দেখল তখন সবাই একদম অজ্ঞান হয়ে গেল, কারণ ওরা টক্সিক ওয়াইন খেয়ে ফেলেছিল রে। বাকি যে একটা লোক বেঁচেছিল যে ওকে অ্যাটাক করার প্ল্যান করছিল, তাকে সুজুনো তাড়াতাড়ি এলিমিনেট করে দিল। তারপর সুজুনো ওবার কাছে চার্চের নাইট স্কোয়াড নিয়ে জিজ্ঞেস করতে গেল। বলল, যদি অ্যালায়েন্সের নাইটরা ডেমন গডের বিরুদ্ধে এক না হয় তাহলে তো চার্চকে রেসপন্সিবিলিটি নিতে হবে, তাই ওদের সাথে কোঅপারেশন করলি না কেন? ওল্ড ম্যান সুজুনোকে বলল, আরে বেশি ওয়ারিড হইস না রে, আর তাকে পরের হেরিটেক্সের লিস্ট দিয়ে দিল। এখন সুজুনো রিয়ালাইজেশন হলো যে দুনিয়া বাঁচানোর হিরোরা আসলে ওরা না, বরং অন্য কেউ। এমির কোম্পানিতে যখন জিকা জানল যে ও পার্কে গিয়েছিল আর ডেমনের সাথে দেখা করেছে, তখন এক্সাইটমেন্টে ওকে পাঠিয়ে দিল। কিন্তু এখন এমি যার জন্য সবচেয়ে বেশি কেয়ার করে সে তো শুধু সুজুনোই। এখন চিহু ডেমন গডের বাড়িতে ছিল, বলল, এই প্যাকেজগুলো ল্যান্ডলেডি পাঠিয়েছে, কিন্তু আলসিএলের তাবিয়ত খারাপ, তাই তোকে হেল্প চাইলাম রে। সারপ্রাইজিংলি ছেলেটা অনেক বক্স দেখে ক্রাশ হয়ে গেল। হঠাৎ লুসিফার বলল, এমি এখানে আসছে, কারণ লাস্ট টাইম আমি তার ব্যাগে একটা ট্রান্সমিটার লাগিয়ে দিয়েছিলাম। তাই ডেমন তাড়াতাড়ি দরজা খুলতে গেল, কিন্তু দেখল
দেখল ও তো সুজুনোকে খুঁজছে। কিছুক্ষণ পর ডেমন গড দুজনের কাছ থেকে হেল্প চাইল। লুসিফার সিক্রেটলি পালানোর প্ল্যান করছিল, কিন্তু ডেমন তাকে ধরে ফেলল। যখন সবাই জিনিস সর্ট করছিল, লুসিফার ভাবল এই জয়েন্ট সুইমস্যুটে কেউ ফিট হবে না। চিহুর কথা যত দূর, ও তো বলল খুব কিউট, তাই অ্যামির মনে হলো কিনে নেবে। কিন্তু ডেমন ওকে মজা করে উড়িয়ে দিল যে তুই তো এতে ফিটই হবি না রে। ডেমনকে অনেক ফুড আর বেভারেজ পেয়ে গেল। যেহেতু ল্যান্ডলেডি দিয়েছে তাই তাড়াতাড়ি খুলে পান করতে লাগলো। আনএক্সপেক্টেডলিও ক্লামজি ছিল আর সুজুনোর উপর পানি ছিটিয়ে দিল। এমি তাড়াতাড়ি একটা হ্যান্ডকারচিফ দিল, যেটা দেখে সুজুনোর পাস্টের একটা সিন মনে পড়ে গেল। এখন চিহু বলল ঘরে তো মাত্র 5টা কাপ আছে রে। তাই ডেমন লুসিফারকে বিনা ড্রিঙ্কে চলে যেতে দিল। ছেলেটা তো একদম ডিসস্যাটিসফাইড হয়ে গেল। সেই ইভিনিংয়ে ডেমন আর সবাই মিলে জিনিসপত্র বেচার জন্য প্রিপেয়ার হয়ে গেল, কারণ সুজুনো তো অনেক বছর ধরে ফেস্টিভ্যালে যায়নি। তাই চিহু বলল এবার তো সবাই মিলে মজা নেওয়া উচিত রে। কিন্তু ডেমনের তো শিফট চলছিল, তাই ওদের গুড বাই বলে আগে চলে যেতে হলো। তারপর সুজুনো একটা ব্ল্যাক ক্লোথেড লোকের সাথে দেখা করতে গেল। ওকে মনে করিয়ে দেওয়া হলো যে ডেমন গডের ম্যাজিক্যাল পাওয়ার ফিরে পাওয়ার আগে তাকে তার গোলটা কমপ্লিট করতে হবে। এর আগে বিশপ হোলি আইল গ্রুপের লোকজন খুব রাগ করছিল, কারণ ওদের কাছে স্লেইন নোবেলসের বডি আর বিশপ আউন্সিলের রিলিজিয়াস মিটিংয়ের রেকর্ড ছিল। ওরা তো রেসপন্সিবিলিটি নিতে চায় না, তাই ওরা ওবাকে ব্লেম করার ডিসিশন নিল। জেরি একটা রিভিউ কমিটি বানানোর সিদ্ধান্ত নিল আর ইনকুইজিশন থেকে লোকজনকে ইনভাইট করল। সুজুনো তো ওই লোকদের হেট করে যারা কেয়ার না করে প্রফিট করে। আরও মানুষ খুন করত, কিন্তু এখন আর করতে চায় না। এখন সুজুনো মিৎসুকির রিকোয়েস্ট পূরণ করতে রাজি হয়ে গেছে। এদিকে আলসিয়েল পেইনে ছটফট করছে, তবু হাসপাতাল যেতে মানা করে দিল। তাই লুসিফার একটা প্রাইভেট অ্যাম্বুলেন্স ডেকে দেখার চেষ্টা করল আলসিয়েল রিয়্যাক্ট করে কিনা। চিহু যখন সুজুনোকে পেল তাড়াতাড়ি বলল আয়নারে আমার শপে কাজ কর। কিন্তু সুজুনো চিহুকে ওয়ার্নিং দিল ডেমন গডের থেকে দূরে থাকিস। বলল লাস্ট টাইম ডেমন রেস্টুরেন্টে কাস্টমার বাড়ানোর জন্য ম্যাজিক ইউজ করেছিল, কারণ মানুষরা নিজের ফিলিংস সাপ্রেস করে তানাবাতা ট্রি বানিয়েছিল। আর সেই মিডিয়েটরই তো ডেমন গডকে আননোয়িংলি ম্যাজিক্যাল পাওয়ার অ্যাক্টিভেট করতে ফোর্স করেছিল। চিহু তাড়াতাড়ি ডেমনের ডিফেন্স করে বলল ও তো কোনো ইভিল কিছু করবে না রে। সুজুনোর তো খুব কনসার্ন ছিল রে যে একবার ডেমন গড লোকজনের ট্রাস্ট জিতে নিলে তখন ও টার্ন করে পুরা দুনিয়াকে বিট্রে করে দিতে পারে। কিন্তু এমি তো এমন ভাবে না, কারণ তার কাজে প্রমোশন পাওয়া মানে তো ওয়ার্ল্ড কঙ্কার করবে না। সুজুনো তবু ডেমন গডকে এলিমিনেট করার জন্য জোর দিচ্ছিল আর চিহুর মেমারিজ ইরেজ করে দিতে চাইছিল। ও ডিসঅ্যাগ্রি করছিল, কারণ তার কাছে সবাইকে জানা খুব ডিফিকাল্ট ছিল। সুজুনো বলল ডেমন তো শুধু চিহুর ফিলিংস ইউজ করে ওদের ফাইটিং স্পিরিট সাপ্রেস করছে রে। কিন্তু চিহুর কাছে ডেমন একটা কাইন্ড পারসন, আর বাকিরা তো কখনো ডেমন গডের সাথে ডাইরেক্ট ফাইট করেনি। তাই ওরা ওকে বুঝতে পারেনি। ডেমন তো ব্রকেন টল বিল্ডিং রিস্টোর করতে অনেক মেহনত করেছে আর সবসময় চিহুকে কাজে হেল্প করেছে। তাই চিহু ভাবল ওয়ার্ল্ড জিততে গেলে আর্মি লিড করা ডেমন গডের কাছে নিশ্চয়ই কোনো স্ট্রং রিজন আছে। এমি বলল আমি তো চাই সবাই হ্যাপি থাকুক রে। তাই ও দাঁড়িয়ে চিহুকে হার্ট হতে দেখতে পারে না আর এই আউটকাম অ্যাকসেপ্ট করার জন্য কোনো স্যাক্রিফাইস করতে চায় না। সুজুনোর মতে তো স্যাক্রিফাইস দরকারি, যদিও এমি তো এটা করতে কেপেবল, কারণ ও একটা হিরো। যখন সুজুনো জানল এমি তবু ডেমন গডকে ডিস্ট্রয় করতে চায় না, তখন ওকে লিভ করতে হলো। তারপর চিহু নিজেকে ব্লেম করতে লাগলো যে সুজুনোর সাথে হার্শ কথা বলেছে, তাই এমি ওকে কমফর্ট করলো। হঠাৎ কেউ ওদের দুজনের উপর অ্যাম্বুশ করে অ্যাটাক করলো, কিন্তু ফর্চুনেটলি এমি চিহুকে নিয়ে তাড়াতাড়ি সেভ করে ফেলল। মেয়েটা তাড়াতাড়ি তার হোলি সোর্ড বের করে একা ফাইট করতে গেল, কিন্তু ও ডিসঅ্যাডভান্টেজে ছিল। তারপর মাস্ক খুলে ফেলল আর এমির ওপর আবার অ্যাটাক করলো, যাতে হোলি সোর্ডের ইফেক্ট শেষ হয়ে গেল। কারণ মিৎসুকির কাছে ইভিল আইয়ের পাওয়ার ছিল, তাই ও সেক্রেড আর্টিফ্যাক্ট ইউজ করা লোকদের ডিফিট করে দিত। মিৎসুকি আবার তার ক্লোক সরিয়ে ফেলল আর হোলি স্যারিয়ালের রূপে তার ট্রু আইডেন্টিটি রিভিল করল। এখানে আসার তার গোল ছিল এমির হোলি সোর্ডটা ফিরিয়ে নেওয়া। ওই কথাগুলো বলতে বলতে ও দেয়ালের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল আর হোলি সোর্ডটাও গায়েব হয়ে গেল। চিহু দেখল যে সুজুনো এমিকে বেট্রে করেছে, তাই ও একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল। তাই সুজুনোকে চিহুকে গভীর ঘুমের টিকিট দিতে হলো রে। এদিকে ডেমনের কাছে চিহুর মায়ের ফোন এলো, বলছে মেয়ে এখনো বাড়ি ফেরেনি। তাই ডেমন লুসিফারকে জিজ্ঞেস করল, কিন্তু এই লোকটারও কিছু জানা নেই। যাই হোক, লুসিফার তো মিৎসুকির উপর রিসার্চ করেছিল, দেখল ও এমপ্লয়ি লিস্টে নেই। ছেলেটা ম্যাপ দেখল সুজুনো খুব ফাস্ট সিটি হলের দিকে যাচ্ছে। তাই ডেমন তাড়াতাড়ি তার ব্যাটল হর্স তুলে নিয়ে চিহুকে বাঁচাতে ছুটল। এদিকে হাসপাতালে ওবা জেগে উঠেছে। আলসিয়েল ওখানে শুয়ে আছে, মেডিসিনের টাকা খরচ হওয়ায় রিগ্রেট করছে। নার্স ভিতরে এলেও তাড়াতাড়ি জিজ্ঞেস করল আমার ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স কার্ডটা ইউজ করা যাবে। নার্স বলল চিন্তা করিস না, আরেকটা ব্যাগ মেডিসিন দিচ্ছি। কিন্তু ছেলেটা মানা করে দিল আর বাইরে চলে গেল। সেখানে একটা অজ্ঞান পুলিশ অফিসার দেখল। হঠাৎ ওবা এসে হাজির। ও আলসিয়েলকে একটা মার দিয়ে তার ইন্স্যুরেন্স কার্ডটা নিয়ে নিল। এদিকে মিৎসুকি এমিকে হোলি সোর্ডে হাত রাখার জন্য টর্চার করছে, কিন্তু এমি পারল না। মনে হলো পবিত্র তলোয়ারটা ওকে রিজেক্ট করছে। এমি মিৎসুকিকে বলল চিহুকে লেট গো করে, কিন্তু ও মানল না, কারণ ও রিসার্চ করতে চায় যে ডেমন গডের পাওয়ার মানুষদের কিভাবে ইফেক্ট করে। আর ও তখনও ডেমনকে লাভ করে, যদিও জানে ও ডেমন গড। এতে মিৎসুকি পাগল হয়ে গেল আর আরও ফিউরিয়াস অ্যাটাক করতে লাগলো। ঠিক তখন ডেমন বাইক চালাচ্ছিল আর হঠাৎ একটা বাধায় ধাক্কা খেয়ে গেল। মিৎসুকির খেয়াল হলো ও এখানে আছে, তাই সুজুনোকে বলল যা ডেমন গডের সাথে ডিল কর।
এমি বলল, যদি আমাকে আর ডেমনকে শেষ করে দেওয়া হয় তবু অ্যান্টেইসলা তো সুজুনো আসার আগের মতোই থাকবে না রে। মিৎসুকি বলল, আমি তো তার নোবেল ডিডসের প্রুফ হব। তাই সুজুনো চলে গেল, কিন্তু ভিতরে ভিতরে ও আশা করছিল যে ডেমন ওকে হেল্প করবে, কারণ ও চায় না কারো স্যাক্রিফাইস হোক। ডেমন তো এইমাত্র ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে ব্যারিয়ার ভেঙেছে। হঠাৎ সুজুনো এসে হাজির, ওর বাইকটা চ্যাপটা করে দিল। ছেলেটা তাড়াতাড়ি কুকুরের মতো কাঁদতে লাগলো আর সুজুনোকে বলল, আরে একটা নতুন বাইক কিনে দে না নে। ও তো কেয়ারই করল না, বারবার অ্যাটাক করতে থাকলো। তাই ডেমন বলল, আরে 5 সেকেন্ড পজ দে, আমি আমার কর্মচারী ইউনিফর্মটা খুলে ফেলি, কারণ এটা ড্যামেজ হলে তার মতো গরিব লোকের কাছে কম্পেনসেশনের টাকা নেই। সুজুনো পাগল হয়ে গেল আর একটা টর্নেডো বানিয়ে ফেলল, যাতে ডেমনের শার্ট উড়ে গেল। ডেমন তো আগেই সুজুনোকে চিনে ফেলেছে, কারণ এমন ছেলেদের কেয়ার করার চেষ্টা কেউ করে না। ও ভাবল সুজুনো বদলে গেছে, কিন্তু রেজাল্ট তো ওবার মতোই। বলল, তুই তো তোর গোল পূরণ করার জন্য যা যা করতে হয়েছে করেছিস, আমার থেকে তো আলাদা কিছু না। আর এমি আর চিহুকে এতে ইনভলভ করতে তো লজ্জা লাগে না? সুজুনো তাড়াতাড়ি ডেমন গডের ওপর অ্যাটাক করল, কিন্তু ডেমন তো সব ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে ফেলেছে আর ফাইট করতে পারছে না। সুজুনো বলল, ডেমন গড তো স্যারিলকে হারাতে পারবে না রে, কারণ চাঁদের যত কাছে যাবে ততই ও পাওয়ারফুল হয়ে যাবে। কিন্তু ডেমন তো তার সাবঅর্ডিনেটসদের ছাড়বে না। ছেলেটা জানত যে সুজুনো আসলে স্যারিলকে হারাতে চায়। ডেমন গডের কথা শুনে ও হেল্প করার ডিসিশন নিল। ঠিক তখন ও বা লুসিফারের কাছে হেল্প চাইতে এলো, কন্ডিশন দিয়ে যে আমাকে হেভেনে ফিরতে দিবি, কারণ এমি হোলি সোর্ড দিতে রিফিউজ করেছে। তাই স্যারিলোকে তার বডি থেকে বের করে দিতে চাইল। শিহো তাড়াতাড়ি ওকে লেডি লাভার বলে কার্স করে দিল রে। তাই স্যারিল এমির আলোচনা একটা ফ্ল্যাট স্ক্রিনের মতো করে করল আর বলল, পরে তো শিহোর পুরা বডির ইন্সপেকশন করব। এতে দুজনেই ওকে খুব বাজে বাজে গালি দিল রে। এমি স্যারিলকে ওয়ার্ন করে বলল, যদি শিহোকে টাচ করিস তাহলে ডেমন গর্তকে থামাবে না, কারণ ও তো সবসময় তার কর্মচারীদের ফুল প্রোটেক্ট করে। স্যারিল তো বিশ্বাসই করল না যে ডেমন গড এই দুনিয়ার প্রিন্সিপাল দিয়ে বাধা থাকবে। কিন্তু ও খুব ভুল ছিল, কারণ ঠিক তারপরেই ডেমন এসে হাজির। স্যারিল বলল, সেলেস্টিয়াল সিলভার তো হেভেনের একটা ভ্যালুয়েবল জিনিস, বেটার ভিনার সোর্স। ডেমনের তো কেয়ারই ছিল না, ও শুধু শিহোকে কাঁদাতে চাইছিল আর স্যারিলের সাথে হিসাব চুকাতে চাইছিল। শিহো এটা শুনে খুব ইমোশনাল হয়ে গেল, কিন্তু পরে চিলস লাগলো যখন বুঝল ও তো শুধু তার সাবঅর্ডিনেটকে প্রোটেক্ট করছে। স্যারিল হাসতে লাগল, কারণ এই উইক বডি নিয়ে ডেমন কিছুই করতে পারবে না। ও বারবার ডেমন গডের উপর অ্যাটাক করতে থাকল, কিন্তু ডেমন তবু ব্রেভলি বলল, আমি হারব না রে। এতে স্যারিল একদম বেকাবু হয়ে হাসতে লাগল আর পাওয়ার বাড়ানোর জন্য চাঁদের কাছে উড়ে গেল। ঠিক তখন ওবা ওটার উপর অ্যাটাক করার জন্য একটা ফরমেশন বানাচ্ছিল। যখন সুজনো সেই স্টেশনটা ডিস্ট্রয় করতে যাচ্ছিল যাতে ডেমন গড ম্যাজিক্যাল পাওয়ার অ্যাবজর্ব করতে পারে, তখন লুসিফার বলল, আরে অনেক দেরি হয়ে গেছে রে, আর স্যারিলের দিকে ইশারা করল। এখন তার পাওয়ার অনেক বেড়ে গেছে আর ও সহজেই ডেমন গডের ওপর আপার হ্যান্ড পেয়ে গেল। আকাশের রং বদলে যাওয়ায় সবার মধ্যে প্যানিক আর ভয়ে ছড়িয়ে পড়ল। এতে আলসিয়েল আর ডেমন গডের পাওয়ার ফিরে পাওয়ার হেল্প হল। ডেমনের কিলিং ইন্টেন্ট এত তীব্র ছিল যে শিহোর ব্রিদিং ডিফিকাল্টি হয়ে যাচ্ছিল। তাই সুজনো ওকে বলল, আরে তোর পাওয়ারের উপর লাগাম লাগা রে। ডেমন গড হালকা ফুলকা স্টাইলে বলল, আমার আন্ডারওয়্যার তো প্রিমিয়াম মেটেরিয়ালের, লড়াইয়ে ফাটার চিন্তা নেই। তারপর এমআইকে খুলে দিল আর সুজনোকে বলল, ওদের কেয়ার কর। তাই ও শিহোর কাছে অ্যাপোলজি চাইল আর পরে এসব নিয়ে এক্সপ্লেন করার প্রমিস দিল। স্যারিয়াল তাড়াতাড়ি ওকে গালি দিল যে ডেমন গডের সাথে কোল্যাবোরেট করতে চাওয়াটা পাগলামি। তাই সুজনো খুব কড়া করে ওর বিরোধিতা করল, বলল, তুই তো লোকজনের উপর ফলস পিস জোর করে চাপিয়ে দিচ্ছিস রে। অন্য দুনিয়ায় চাওস ছড়াচ্ছিস আর যারা সেফটি ডিজার্ভ করে তাদের ডিসিভ করছিস। তুই যা করেছিস সেটা গডসের বলা জাস্টিস অনুযায়ী না। ইনকুইজিশন চার্চের মেইন ইন্টারোগেটর হিসাবে সুজনো তো স্যারিয়ালের ফেক জাস্টিস কখনো ফরগিভ করবে না। ওর কাছে তো হাস্যকর লাগছিল যে এমন একটা খুনি ডেমন জাস্টিস শব্দটা মুখে নিচ্ছে। সুজনো বলল, কমপক্ষে ডেমন গড তো তোর মতো হিপোক্রিট না রে। যাই হোক, স্যারিয়ালের তবু বিশ্বাস ছিল যে ওরা তার মুন পাওয়ারকে হারাতে পারবে না। কিন্তু স্যারিয়াল তখনও ডেমন লর্ডকে হারানোর জন্য স্ট্রং ডিটারমিনেশন নিয়েছিল আর ইমারতগুলো নষ্ট করে লেথাল অ্যাট্যাক করতে লাগল। তারপর সেলেস্টিয়াল ডেমন লর্ডের বিরুদ্ধে নুকসানে পড়ে গেল। তাই ও চিহুকরে হোস্টেজ বানানোর প্ল্যান করল, কিন্তু আনএক্সপেক্টেডলি একটা ডিসগাইজড ডেমন এসে ওকে খুব জোরে কিক মারল, কারণ এমআইকে বাইরে ফেলে দেওয়া হয়েছিল। ডেমন তাড়াতাড়ি উড়ে গিয়ে ওকে বাঁচালো। সারিয়াল তো এখনও আশা করছিল যে তার ফ্ল্যাট স্ক্রিন কভার করার চান্স নিয়ে হোলি সোর্ড পেয়ে ডেমন লর্ডকে ক্রাশ করবে। তাই ডেমন তাড়াতাড়ি এই লোকটাকে শেষ করার জন্য তার হোলি সোর্ড বের করে ফেলল। ডেমন একটু রিগ্রেট করল, কারণ এই জায়গা রিপেয়ার করার জন্য যে ম্যাজিক্যাল পাওয়ার পেয়েছিল সেটা ইউজ করতে হলো। এমআই বলল, তুই তো খুব আরাম করে ফাইট করলি রে। তাই ডেমন লর্ড ওকে আনগ্রেটফুল বলে গালি দিল আর ওকে মজা করে উড়িয়ে দিল যে ফ্ল্যাট স্ক্রিন হয়ে যাওয়ায় তার স্প্রে শক্ত হয়ে গেছে। এদিকে সেলেস্টিয়াল এইমাত্র এখানে এসেছে।
ডেমন লর্ড তো একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল। লুসিফারের তো শুধু ফ্রাইড চিকেন খেয়ে বাড়ি ফেরার হোপ ছিল রে। এই সময়টা ছিল যখন ডেমন লর্ড চিহুকে গুড বাই বলে অ্যান্টাইলায় ফিরে যাবে, কারণ ও তো সেই পার্সন থেকে আলাদা থাকতে পারবে না যাকে ও লাভ করে। ও তো তার পিছনে পিছনে যেতে চাইছিল রে, কিন্তু ছেলেটা তো মানা করে দিয়েছিল। তারপর চিহুর কপালে একটা চুমু দিয়ে আনএক্সপেক্টেডলি চলে গেল। আসলে এসব তো তার ড্রিম ছিল রে। যখন চিহু কাজে পৌঁছালো তখন ডেমনকে সবটা বলল আর সেই চুমুর কথা মনে করিয়ে দিল। কিন্তু ডেমনের কাছে এখন আর ওখানে ফিরে যাওয়ার মতো যথেষ্ট ম্যাজিক্যাল পাওয়ার নেই, কারণ কাল তো বিল্ডিংগুলো রিস্টোর করে দিয়েছে আর সারিয়ালকে অ্যান্টাইলায় ফেরত পাঠানোর জন্য পোর্টাল খুলে দিয়েছে। হঠাৎ কিসাকি ডেমনকে জিজ্ঞেস করলো, আরে স্টোর থেকে ব্রুম নিয়ে ফিরে আসিসনি কেন? আনএক্সপেক্টেডলি সুজুনো বলে উঠল, আমি তো ওকে বাঁচিয়ে দিয়েছি রে। লুসিফার তো লেজি আর নটি হয়ে সুজুনো আর এমআই এর ওপর ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে রেখেছিল। এতে অ্যালসিএল খুব রাগ করে গেল, কারণ এই লোকটা তো সবসময় টাকা ওয়েস্ট করে। সুজুনো কিসাকিকে বলল, আমাদের পিছনে একটা ক্রেজি পার্সন লেগেছিল আর ডেমন এসে আমাদের বাঁচিয়েছে। চিহুও বোঝাতে লাগলো, তাই বসকে তো এটা বিশ্বাস করতেই হলো। হঠাৎ একটা এমপ্লয়ি সারিয়ালকে ফ্রিজের ভিতর পড়ে থাকতে দেখল। সুজুনো ভাবল বাঁশের গাছটা ম্যাজিক্যাল পাওয়ারের সাথে রিয়্যাক্ট করে একটা পোর্টাল বানিয়ে ফেলেছে, তাইও এখানে চলে এসেছে। সারিয়াল যেই জাগলো কিসাকির বিউটিতে ফ্যাসিনেট হয়ে গেল আর ভাবল ওরা তো ফাস্ট ফুড ওয়ার্ল্ডের রোমিও জুলিয়েট। ছেলেটা কিসাকিকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করার চেষ্টা করলো, তাই মেয়েটা ওকে পিটিয়ে দিল রে। যখন এমআই কাজ করছিল তখন দেখল ডেমন লর্ড ডিক্লেয়ার করছে যে ও হেজিকাইয়ার ওপর জিতে গেছে আর এখন গ্রিনল্যান্ড তার দখলে আসবে। কিন্তু এটা তো শুধু তার ড্রিম ছিল রে। কাপড় বদলানোর সময় জিকা এমআইকে বলল, আরে ডেমনের সাথে তোর এনিমিটি দূর কর রে। বলল, তোদের মধ্যে তো এখনো অনেক ইস্যু আছে, কারণ ও তোর বাবাকে মেরে ফেলেছে, তোর গ্রাম ডিস্ট্রয় করে দিয়েছে, আর জানি না ও কবে সেই ড্রিমের মতো বদলে যাবে। এমআই ডেমন লর্ডের বাড়িতে এসে দেখল যে সুজুনো ওকে খাইয়ে দিচ্ছে রে। চিহু তো একদম জেলাস হয়ে গেল, তাড়াতাড়ি ডেমনকে জিজ্ঞেস করলো, আরে বলতো কার খাবার তোর বেশি পছন্দ? ডেমন হেসে বলল, দুজনের খাবার বানানোয় তো খরচ বাঁচে রে। হঠাৎ আলসিএল এসে ডেমন লর্ডের কাছে বলল, আরে কিছুক্ষণ রেস্ট করতে দে না। যখন এমআই বাড়ি ফিরল তখন আমাদাকে সবটা বলল। আমাদার মনে হলো আলসিএল তো ডেমন লর্ডের প্যালেস থেকে একদম ট্যাঙা হয়ে গেছে। সেই সময় ছেলেটা শুধু ডেমনের সাথে প্রাইভেটলি কথা বলতে চাইছিল, তাই ওদের চলে যেতে হলো। এমআই এর কাছে আলসিএল খুব সাসপিশাস লাগছিল, তাই ও তার ফ্রেন্ডকে বলল, দেখতো অ্যান্টাইলায় কোনো আনইউজুয়াল কিছু হচ্ছে কিনা। বৃষ্টি থেকে বাঁচতে লুকানোর সময় এমআই এর মনে পড়ে গেল ডেমনের সাথে তার প্রথম দেখা। চিহুর তো খুব চিন্তা যে ও স্বপ্নের মতো অ্যান্টাইলায় ফিরে যাবে, তাই এমআই বলল, আমারও তো একটা খারাপ ড্রিম দেখেছি রে, কিন্তু যতদিন এখানে আছি তোকে স্যাড হতে দেব না। পরের দিন এমআই দেখল কেউ ডেমনের বাড়িতে অনেক প্যাকেজ ডেলিভারি করছে। ভাবল নিশ্চয়ই ডেমন রিয়েল থেকে পাঠানো আইটেম। তারপর আমাদা এমআইকে বলল, অ্যান্টাইলায় তো কিছু আনইউজুয়াল হয়নি রে, আর কমপ্লেন করল আমি তো সম্প্রতি ওয়েট গেইন করেছি। এতে এমআই একদম নার্ভাস হয়ে গেল, কারণ এর সাথে তার তো কোনো লেনাদেনা নেই। সারিয়েল কিসাকিকে রোজ দিয়ে তার লাভের কথা বলল, কিন্তু কিসাকি তাড়াতাড়ি ওর কড়া ক্রিটিসাইজ করল। হঠাৎ ডেমন একটা আনএক্সপেক্টেড কারণে শিফট চেঞ্জের রিকোয়েস্ট করতে এলো। কিসাকি খুশি হয়ে রাজি হয়ে গেল, কিন্তু চিহু তো খুব আপসেট। তাড়াতাড়ি ডেমনকে জিজ্ঞেস করল, অ্যান্টাইলায় ফিরে যাবি? ডেমন এক্সপ্লেন করল, ওখানে ফিরে যাওয়ার মতো যথেষ্ট ম্যাজিক্যাল পাওয়ার নেই রে, আর শিফট চেঞ্জের রিজন বলা যাবে না। পরের দিন এমআই আর চিহু ডেমনের পিছু নিল। দেখল ও একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করছে। ও বলল যে টাকা কামানোর কারণ ছিল সিগন্যাল ট্রান্সমিটারের পেমেন্ট রে, যেটা লুসিফার কিনেছে আর এমআই এর ব্যাগ আর সুজুনোর সক্সের সাথে জুড়ে দিয়েছে। এটা শুনে এমআই তো একদম রেগে গিয়ে ডেমনের সাথে ডিল করার জন্য তার হোলি সোর্ড বের করতে যাচ্ছিল। বলল, তোর কারণে তো আমি ওকে বাঁচিয়েছি রে। তাই এমআইকে তার রাগটা সিগন্যাল ট্রান্সমিটারের ওপরই ঝাড়তে হলো, কারণ পেমেন্টের ডেডলাইন তো কাছে এসে গেছে আর ডেমনের এখনো স্যালারি আসেনি। তাই আলসিএল ওকে বলল, আরে ডেইলি ওয়েজে টেম্পোরারি জব কর না। ডেমনের তো ভয় ছিল যে চিহু যদি এসব জানতে পারে তাহলে ও গিল্টি ফিল করবে, কারণ ও তো ওকে বাঁচিয়েছে আর সেই জন্যে সিগন্যাল ট্রান্সমিটার কিনতে টাকা খরচ হয়েছে। তাই ছেলেটাকে চিহুর কাছে এই কথা লুকানোর জন্য মাফ চাইতে হলো। এমআই জিজ্ঞেস করল, ডেমনের বাড়িতে কিটি জিনিস এসেছে রে, কিন্তু ও তো জানে না। তাই ওরা বাড়ি গিয়ে বক্স খুলল। ভিতরে পেল ডাউন কমফর্টার, একটা ফায়ার এক্সটিংগুইশার আর একটা ওয়াটার ফিল্টার। লুসিফার বলল, আরে আমার সাথে তো ফ্রড হয়েছে রে। হার্ড ড্রাইভ বেচার পর ওরা আমাকে এসব জিনিস কিনতে ফোর্স করেছে। টোটাল লস 128 গেইন। এমআই তো কোম্পানির ইনফো নিয়ে ডেমনকে বলল, আইটেমগুলো রিটার্ন কর রে। ওরা বলল, ওয়াটার ফিল্টার তো ডেলিভারির আগেই চেক করা হয়েছে, তাই রিটার্ন করা যাবে না। ফায়ার এক্সটিংগুইশারও একই, কারণ ওরা তো ওটাকে ইনস্টল
ইনস্টল করে দিয়েছে। আর ডাউন কমফর্টার সেটে তো 7টা আইটেম থাকার কথা, কিন্তু ডেমানের কাছে মাত্র 5টা। কোয়ান্টিটি পুরা না হওয়ায় ও সামান ফেরত দিতে পারছে না, তাই ডেমান আর এমআইকে কমপ্লেন করতে কোম্পানিতে যেতে হলো। কিন্তু আনএক্সপেক্টেডলি সেখানে আলসিএলের সাথে দেখা। ছেলেটা বলল, আমাদের সাথে তো স্ক্যাম হয়েছে রে। এতে আলসিএলের খেয়াল হলো যে ও তো অনৈতিক বিজনেসের জন্য কাজ করছে। হঠাৎ ডিরেক্টর বলল, ট্রানজ্যাকশন তো তোমার আর লুসিফারের মধ্যে এগ্রিমেন্টের ওপর ভিত্তি করে, বেসলেস অভিযোগ চালিয়ে গেলে বড় ইস্যু বানিয়ে দেব। যাই হোক, ওরা তো পুলিশে রিপোর্ট করতে চাইছিল, কিন্তু সেই লোকের বিরুদ্ধে প্রুফ তো কিছু নেই। ডেমান তো খুব ওয়ারিড, কারণ 12,800 ইয়েন পেমেন্টের টাকা কোথায় পাবে জানে না। এমআই জানতো লুসিফার তো মাত্র 18 বছরের, তাই সাজেস্ট করলো, আরে কাজটা ডাউন কর রে। বলল, মাইনররা যখন লিমিটের বেশি অ্যামাউন্টের কন্ট্রাক্ট সাইন করে তখন তো গার্ডিয়ানের কনসেন্ট লাগে, তাই ডেমন লর্ডকে তো কাজ হওয়ার সাবজেক্ট হতে হবে। তারপর রেড হেডকে সামান ফিরিয়ে নিতে হলো, আর ডেমনের মুখে তো উইনারের স্মাইল ফুটে উঠল। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। এই ভিডিওতে যদি 100টা লাইক আর 50টা সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।